জন্য আজকে আলোচনা গত 7 তারিখ আমাদের রাজ্যের মাননীয় অর্থমন্ত্রী for the year 2023-24 এই হাউসে একটা বিল পেশ করেছে এবং তার উপর এই বাজেটের উপর আজকে আলোচনা হচ্ছে। বাজেট একটা বিরাট বই আমাদের দেওয়া হয়ে থাকে। ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু ডাইজেস্ট। অনেকে অর্থশাস্ত্র নিয়ে পড়াশোনা করার পরেও it becomes very difficult to digest all the items given in the budget. আমাদের এক মাননীয় সদস্য, আমি নাম বলবো না, গতকাল আমাকে এসে জিজ্ঞেস করেছে যে আমি কালকে বাজেট নিয়ে একটু আলোচনা করবো। আজকে সকালবেলা এসে বলছে যে আমি বাজেটে বক্তৃতা করবো। বললাম কেন? বলছে এটার শুরুটা কোথায় এবং শেষটা কোথায় আমি নিজেই বুঝলাম। সো দিস ইজ বাজেট। এবং এই বাজেটে আমি আমার ক্ষমতায় যা করলাম, আমি এই বাজেটটাকে বলতে পারি এই বাজেটে কোনো দিশা নেই। There is no direction in this budget. এই বাজেটে রাজ্যের মানুষের পুরো ভবিষ্যৎ তৈরি হবে। I have not seen any such item in this budget. ভবিষ্যৎ, কারণ রাজ্যের ভবিষ্যৎ কারা? বেকার, যুবক যুবতী, ব্যবসা বাণিজ্য, শিক্ষক কর্মচারী, শ্রমিক মজদুর, কৃষক, সমস্ত অংশের মানুষকে নিয়ে যে জায়গায় বাজেট হবে সেটা হবে ভবিষ্যৎকে নিয়ে বাজেট। এই বাজেটের মধ্যে I did not see such reflection in this budget. That is why বিরোধী দল বলে আমি বলছি না যে বিরোধিতা করে বক্তব্য করব। Since I did not see all this reflection in the budget, এই বাজেটকে বিরোধ করে কয়টা কথা বলব। I respect all the political parties. বিশেষভাবে শ্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সারা দেশের মধ্যে যখন পরিবর্তনের একটা উত্তাল সৃষ্টি হয়েছে এই দেশের মধ্যে, আমাদের রাজ্যের কথা সারা দেশে, কংগ্রেস মিলব, বিজেপি মিলব। ইভেন আই এম এ বিগ ফ্যান অফ শ্রী নরেন্দ্র মোদী। ওনার অনুকরণে ত্রিপুরা রাজ্যে আমাদের যারা ভারতীয় জনতা পার্টি কার্যকর্তাগণ, মন্ত্রীগণ, অনেকের মুখে আমরা স্লোগানটা শুনি, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা। ইট ইজ অলসো গুড। ত্রিপুরা একটাই থাকবে, ত্রিপুরা আপাতত একটাই আছে এবং এদেরকে শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠত্বতে নিয়ে যাওয়া এটা সরকার এবং জনগণের কাজ। সবকা সাথ সবকা বিকাশ, এটাও খুব ভালো কথা। আমি আপনার সাথে থাকবো, আপনি আমার সাথে থাকবেন, আপনার উন্নতি হবে, আমারও হবে, সবার উন্নতি হবে। এই স্লোগানটা, there is no problem in this slogan. কিন্তু in the last, আমি বাজেট যারা প্রিপেয়ার করেছে, they are really brilliant people. আমি এদের সম্পর্কে কিছু বলতে চাই। আগে যেভাবে বাজেট গুলো তৈরি হতো তার চাইতে আরো বেশি সাইন্টিফিক ওয়েতে তারা বাজেটটা তৈরি করেছে। গ্রাফিক্স দিয়েছে, গ্রাফিক্স গুলি দিয়েছে বলে বাজেটটা কিন্তু খুব তাড়াতাড়ি পড়তে সক্ষম হলাম। I can tell you, Honorable Deputy Speaker sir, মাননীয় মুখ্যমন্ত্রী আছেন, মন্ত্রী সদস্য, মন্ত্রী পরিষদের সদস্যগণ আছেন। এই বাজেটে এটা আমার কাছে মনে হলো এটা একটা এনজিওর বাজেট।
গভর্নমেন্ট অর্গানাইজেশন, এখানে আমাদের ত্রিপুরা চ্যারিটেবল হেলথ অর্গানাইজেশন, অর্গনি বড় একটা এনজিও আছে। এনজিও দের একটা বাজেট কি হয়, রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার থেকে একটা অনুদান আসবে, এই অনুদানটাকে আমি কি করে কাজে লাগাবো, দেখেছি বাজেট। এবং শেষে খুব গ্রামাটিক্যালি তারা বলে যে দিস অর্গানাইজেশন রানস ইনটু নো লস এন্ড নো প্রফিট। আমাদের এই বাজেটে আমি বিরোধ করার জন্য কিন্তু এইগুলো বলছি না। ইউ জাস্ট সি, এই যে মোটা একটা বই দাম হলো এক্সপেন্ডিচার, এর মধ্যে মোস্ট অফ দি আইটেমস আপনি দেখবেন সিএসএস, সেন্ট্রাল স্পন্সর স্কিম, 70-80% of the budget is full of CSS, মানে কার, কেন্দ্রীয় সরকার থেকে। এবং when I get to hear speeches from our honorable leaders যে ত্রিপুরাকে আমরা আত্মনির্ভর ত্রিপুরা করতে চাই, বামপন্থীরা 25 বছর ত্রিপুরা রাজ্যে তারা শাসন করেছে এবং ত্রিপুরাটাকে সর্বনাশ করে দিয়েছে, এটাই ছিল। আমিও বলেছি এই কথা, আমি বাদ করিনি সেখানে, যদি ওনারা they are with us today, but when they were sitting there, আমিও বলেছি আপনারা ত্রিপুরার জন্য সর্বনাশ করেছে। এই সর্বনাশ থেকে উত্তরণের জন্য ত্রিপুরাকে আত্মনির্ভরশীল ত্রিপুরা করার লক্ষ্যে এখানে একটা পরিবর্তন হয়েছে 2018 সালে। তো আত্মনির্ভরশীল ত্রিপুরায় 5 বছর, দিস ইজ দি 6th ইয়ার, ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফ যে সরকার, এই সরকার থেকে আমার আশাটা ছিল কি, এট এ গ্ল্যান্সে আমি দেখেছি বাজেটটা কি, হোয়াট ইজ বাজেট। অনেকে আমাকে জিজ্ঞেস করেন দাদা বাজেটটা কি। বাজেট আসলে অনেক ধরনের হতে পারে, ত্রিপুরা বিধানসভায় যে বাজেটটা হয়, এই বাজেটের মাননীয় অর্থমন্ত্রীর যে বাজেট ভাষণ, এই ভাষণের শেষের পাতায় একটা ভাষণের হোয়াট ইজ দি বাজেট, কোথা থেকে টাকা আসবে এবং কত বাজেট হবে, এটা লেখা হয়েছে ভেরি বিউটিফুল। বাজেটটা হয় রেভিনিউ অ্যাকাউন্টের একটা, আর একটা হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট। হোয়াট ইজ দিস রেভিনিউ অ্যাকাউন্ট? রেভিনিউ অ্যাকাউন্টটা হচ্ছে যেখানে আমার অ্যাসেট ক্রিয়েট হবে না, গুগল সার্চ করলেই পেয়ে যাবে। ক্যাপিটাল অ্যাসেট, ক্যাপিটাল বাজেট হচ্ছে যেখানে আমার অ্যাসেট তৈরি হবে, বিল্ডিং হবে, সড়ক হবে, এই ধরনের অ্যাসেটের বাজেটগুলো ক্যাপিটাল বাজেটে রিফ্লেকশন হবে। রেভিনিউ বাজেটে কত টাকা আমি কোথা থেকে পাবো, কত টাকা খরচ করব, রিসিট এন্ড এক্সপেন্ডিচার। ক্যাপিটাল বাজেটে কি অবস্থা, কোথা থেকে আমি এই অ্যাসেট তৈরি করার টাকাগুলো পাবো, কোন খাতে ব্যয় হবে। একটা জিনিস দেখেছি যে আত্মনির্ভর ত্রিপুরা, এটা কি শুধু ভাষণেই থাকবে না আদৌ এটা সত্যিকারের বাস্তবায়িত হবে। কারণ এইবারকার যে টাকার সোর্সে আমি দেখেছি ত্রিপুরার নিজস্ব সোর্সটা কি বলছে যে স্টেট ওন ট্যাক্স রেভিনিউ 12.43%, state's own non-tax revenue 1.66%. যদি আমি করি যে 13-14% হবে, তাহলে বাকি যে সমস্ত টাকা হয় আমি ঋণ নিয়ে এটাকে কাজ করছি বা কেন্দ্রীয় সরকার থেকে আসছে, এটা হলো এই ফিগারটা বাজেট এট এ গ্ল্যান্স 2023-24 এ দিয়েছে। Then I have gone back. গতবারের কি ফিগারটা ছিল, কারণ আমার যখন শ্রেষ্ঠ ত্রিপুরা, এক ত্রিপুরা এবং আত্মনির্ভর ত্রিপুরা করতে হয়, এই ফিগারগুলি, এই ইন্ডেক্সগুলি দেখবে এটা কত বছরে 2022-23 তে বলেছে what
graph. Own tax revenue 10.82% এবং own non-tax revenue 1.47%. 11-12%. 2% they have shown the increase. তার আগের ফিগারটাও আমার কাছে রয়েছে, আপনাদের কাছেও থাকবে। সেখানে কি বলেছে, নিজস্ব সোর্সের কি কথা বলেছে, এইখানে বলেছে 12.58%, 46, এখানে কি হবে যুক্ত করতে হবে। ওই 12, 13, 14 মধ্যেই কিন্তু আমাদের নিজস্ব রেভিনিউটা খেলছে। উন্নত রাজ্যগুলিতে, talk about Tamil Nadu, talk about Maharashtra, ওরা আত্মনির্ভর স্টেট, তাদের ক্ষেত্রে দেখা যায় the revenue from own sources it is more than 50-60%. 6 বছর হবে এই সরকারের বয়স, 5 years gone, যেখান থেকে দাঁড়িয়ে আজকে বিজেপি এবং আইপিএফটির সরকার দাঁড়িয়ে আছে। I expected যে আত্মনির্ভর ত্রিপুরায় মিনিমাম আমাদের কোন রেভিনিউ সোর্স 25-30% হবে, কিন্তু হলো না। So this is one glaring instance I can tell you যে এই বাজেট যে আত্মনির্ভর ত্রিপুরা গড়ার ক্ষেত্রে এটা অন্তরায়। And another point, এই বাজেটের মধ্যে আপনারা দেখবেন the budget itself is having deficit of 611 crores. এই deficit কথার অর্থ কি? What is the meaning of deficit? অর্থাৎ আমার কাছে ভাই এই টাকা নেই, হবে সংস্থান হলে আমি এই কাজ করব। In very simple language, that's called deficit. আমার খরচ করার ক্যাপাসিটি, আমার খরচ করার অ্যাকচুয়াল ক্যাপাসিটি কি হবে? বাজেট পেশ করেছেন এখানে 27,654 কোটি টাকা, কিন্তু তার মধ্যে 611 কোটি টাকা হচ্ছে এটা আমার কাছে নেই, কিন্তু আমি প্রতিশ্রুত মানুষের কাছে দিয়েছি যাবে हम ये करेंगे वो करेंगे हम सब कर देंगे, কিন্তু এই পয়সাটা কোথা থেকে আসবে? there is no mention. আরো একটা জিনিস দেখেছি এখানে, এইবারের বাজেটে ডেফিসিটটা রাখা হয়েছে ক্যাপিটাল অ্যাসেট তৈরি করার ক্ষেত্রে, ক্যাপিটাল অ্যাকাউন্ট। ইট ইজ গুড সাইন, বাট ইয়ার 2022 এবং 23 বাজেটে সেটাও কিন্তু ঘাটতি নিয়ে বাজেটটা তৈরি করেছে। সেখানেও ঘাটতির পরিমাণ ছিল 569 crore। এই হাউসে আমি বলতে চাই, this deficit was shown in revenue budget. আমার মাথায়, I am not a man of economics, I don't understand much of economics, তারপরে বলছি রেভিনিউ বাজেট যেহেতু আমি অ্যাসেট তৈরি করবো না, আমি 500 কোটি টাকার উপর ঘাটতি রেখে রেভিনিউ বাজেটটা করলাম। কারণটা কি হতে পারে? আমার মতো সাধারণ রাজনৈতিক কর্মী আমি এটা ভাবতেই পারি, সিন্স ইয়ার 2023 তে ইলেকশন আছে, এই ইলেকশনে যদি আমি কিছু করতে চাই, অ্যাসেট তৈরির কি দরকার আছে? যা হবে রেভিনিউতেই হবে। দিস ইজ নট এ গুড সাইন। রেভিনিউ বাজেটে বিশাল অঙ্কের টাকা ঘাটতি রেখে বাজেট করা, দিস ওয়াজ নট দি গুড সাইন অফ এ বাজেট। এই বাজেটে যারা নতুন এসছেন বা যারা বাজেট নিয়ে চর্চা করেন, আমরা দেখবেন মাননীয় অর্থমন্ত্রীর বক্তব্যে উনি 177টা স্টেটমেন্ট দিয়ে সুন্দর করে বক্তব্য পেশ করেছেন। প্রিন্টিং ইজ গুড, দিস প্রিন্টিং আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট। এই কাগজের যে কোয়ালিটি এবং টাইপিং যারা করেছে নিখুঁতভাবে এরা টাইপিংটা করেছে, কিন্তু when you go inside this budget, এই বাজেটের মধ্যে it is contradicting with each other. এক জায়গায় বলছে আমি এই কাজটা করব, এই বাজেটের এই বাজেট স্টেটমেন্টটা আমি দেখেছি অনেক জায়গায় যা
এটাকে বলতে চেষ্টা বেশি করেছে। আমার কি হবে? Any speech of finance minister would be appreciated when he will talk more আমি এই করব এই করব এই করব। কারণ এই বাজেটটা তো অতীতের জন্য বাজেট না, এই বাজেটটা হচ্ছে আগামী দিনের বাজেট। বাট মাননীয় সদস্যগণ, আপনারা যারা এই বইটাকে পড়বেন, ইউ সি মোর অফ হয়েছে, মোর অফ হচ্ছে, লেস হবে এই বাজেটের মধ্যে। অ্যানাদার পয়েন্ট যেটা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে আমি দেখেছি, যে রাজ্যের 9 লক্ষ বেকারের কোনো উল্লেখ আছে কিনা। মোর দেন 9 লাখ youth they are unemployed in this state. আমাদের ইন্ডাস্ট্রি কোথায়? সরকার দেয় আমাদের কাছে ইন্ডাস্ট্রি। আমি যখন এপিসিতে ছিলাম, একজন ভদ্রলোক এসে আমাকে বলছেন, সড়ক তৈরি করা ছেড়ে দিন, দরকার নেই, নলকূপ বসানোর কাজ ছেড়ে দিন, দরকার নেই, আমার ছেলেটাকে চাকরি দিন, এটাই উন্নয়ন। কারণ আমাদের কাছে কোনো ইন্ডাস্ট্রি নেই। এইখানে যুবকদের জন্য বলা হলো না যে এই বাজেটে 9 লক্ষাধিক যে বেকার, এদের কি হবে? প্রতিনিয়ত আমার কাছে এসটিডি বেকাররা আসছে, বলছে আমাদের ইন্টারভিউ হয়ে গেছে এবং আমাদেরকে চাকরি দেওয়া হচ্ছে না। গত বিধানসভায় এই হাউসের মধ্যে উত্তর দিতে গিয়ে মাননীয় মন্ত্রী মহোদয় বলছিলেন যে কোর্টে এটা রায় হবে, কোর্টের রায় করে এটাকে দেখা যাবে। And we are so lucky, আমাদের অধিবেশনের শেষে 4 তারিখ এপ্রিল 2023 কোর্ট এসটিডিদের জন্য একটা রায় দিয়েছে। এই রায়ে বলেছে, আমি সবিস্তারে যাব না, কিন্তু this statement is very clear. This present review petition is dismissed and the imparted judgment and order is confirmed. রাজ্য সরকার যেটা চেয়েছে এটা হয়নি, যেটা চেয়েছে। এখন এসটিডিটি বেকারদের বক্তব্য, আমাদের ইন্টারভিউ হয়ে গেছে, নতুন করে যে নোটিফিকেশনটা হবে, এই নোটিফিকেশনের যেন আমরা যারা পরীক্ষা দিয়েছি, এই পরীক্ষাটা যেন বাতিল না যায়। এই পরীক্ষাটাকে যদি বাতিল করে দেওয়া হয়, মিনিমাম যুবক যাদের বয়স পেরিয়ে যাবে তারা চাকরি পাবে না। সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলছি, নতুন রিফ্রেশ একটা নোটিশ যদি আপনারা করেও থাকেন, তাদের পরীক্ষা যেন বাতিল না যায়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। আরটিআই অনুযায়ী 5304টা পোস্ট ভ্যাকেন্ট রয়েছে। যারা গ্রাজুয়েট টিচার ছেলে মেয়েদের পড়াবেন, ক্লাস 9 এবং ক্লাস 10 এর জন্য অনেক পোস্ট খালি আছে। 230টার কথা সেখানে উল্লেখ আছে লাস্ট নোটিফিকেশন। আওয়ার আপিল, আমরা দেখতে চেয়েছিলাম এই বাজেটের মধ্যে ফর দিস ইউথ, তাদেরকে চাকরি দেওয়া হবে, তাদের জন্য সংস্থান আছে কিনা, কিন্তু আমি যা দেখেছি তার মধ্যে তার পুরো উল্লেখ নেই। আমি এখানে বলতে হয় জেআরবিকে আমি আজকে একটা কলিং অ্যাটেনশন দিয়েছি। বাজেটে তাদের জন্য কি আছে আমি জানি না, বাট আই হ্যাভ নট সিন। এই ত্রিপুরা রাজ্যে এটা আরটিআই এর মাধ্যমে এখানে এসছে যে গ্রুপ সি পোস্টের জন্য 1 লক্ষ, আমি অঙ্কটা কম জানি, 1,04,238 জন অ্যাপ্লিকেন্ট অনলি ফর গ্রুপ সি। তার মধ্যে ইঞ্জিনিয়াররাও নাকি দিয়েছে, অনেক মাস্টার ডিগ্রি হোল্ডার্সরা দিয়েছে। গ্রুপ ডির জন্য অ্যাপ্লিকেন্ট এখানে 55,675 অ্যাপ্লিকেন্ট। তার মধ্যে যারা পরীক্ষা দিতে আসছে 40,257 জন। গ্রুপ সিতে যারা
পরীক্ষা দিয়েছে 81,278 এত সংখ্যক লোক পরীক্ষা দিয়েছে। তাদের পরীক্ষা হয়ে গেছে 20 তারিখ আগস্ট 2021 এবং 22 তারিখ আগস্ট 2021 ডি এবং সির জন্য জেআরবিপি ইতিমধ্যে পরীক্ষা নিয়ে শেষ করেছে। ইন্টারভিউ হয়েছে শুধু গ্রুপ সির জন্য 29 ডিসেম্বর থেকে 6 তারিখ জুন পর্যন্ত। Why I am bringing this point? It is very interesting. 29 তারিখ ডিসেম্বর 2022 তারপরে কিন্তু ইলেকশন, জানার পর কিন্তু ইলেকশনের আগে ইন্টারভিউটা নেওয়া হলো। আমি অনেক আজকের যারা শাসক দলে বসে আছেন, ওনারা যখন বিরোধী দলে ছিলেন, ওনাদের বক্তব্য দিতে শুনেছি যে ইলেকশনের ললিপপ দেখিয়ে আপনারা এই ইন্টারভিউটা নিচ্ছে। আই থিঙ্ক ওনার কথা যদি সত্য হয়, এই যে ইন্টারভিউ নেওয়া হলো গ্রুপ সির জন্য 29 ডিসেম্বর থেকে 6 তারিখ জুন 2023 কিছুদিন আগে পর্যন্ত, দিস ইজ অলসো ইলেকশন গিমিক। এবং গ্রুপ ডির জন্য নো ইন্টারভিউ টিল ডেট। এই বাজেটে আমি না, রাজ্যের হাজার হাজার বেকার যুবক যুবতী they wanted to see that তাদের জন্য সংস্থান রাখা হয়েছে, but there is no mention in this budget। এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলছি, প্লিজ কমপ্লিট দিস এন্টায়ার প্রসেস, যাতে করে আমাদের এই রাজ্যের হাজারো বেকার যুবক যুবতী তারা চাকরি পাবে। স্বাস্থ্য দপ্তর, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই স্বাস্থ্য দপ্তর রয়েছে। এটা পড়তে গিয়ে এক জায়গায় দেখলাম, দিস পয়েন্ট ইজ গুড, দিস পয়েন্ট লুকস গুড, কিন্তু এই পয়েন্টের নেগেটিভ সাইডটা আমি বলছি। 35 নম্বর স্টেটমেন্টে মাননীয় অর্থমন্ত্রী বলেছেন যে সাধারণ মানুষকে উত্তম স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য পানিসাগর, কুমারঘাট, কলপুকে 3টি কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রকে মহকুমা হাসপাতালে উন্নীত করা হয়েছে। তারপরে বলেছে যে কুমতি জেলা, ধলাই জেলা এবং দক্ষিণ জেলায় ট্রমা কেয়ার সেন্টার উদ্বোধন করা হয়েছে। আই টেল ইউ, জিবির যে ট্রমা সেন্টার, সেখানেই তো আমরা ঠিক মতো পরিষেবা দিতে পারছি না। গভর্নমেন্ট ইজ আনএবল টু টেক কেয়ার অফ দি পেশেন্টস কামিং দেয়ার। এন্ড আমি তিনটি খুলে, if you are not sending good doctors there, মাননীয় মুখ্যমন্ত্রী নিজে একজন ডাক্তার, উনি বুঝবেন। If you do not give proper equipment, good doctors যদি সেখানে না যায়, এইটা করে শুধু বাজেটে আমরা বলে যে আমরা খুলেছি, I don't think this will get good meaning। স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে বলতে গিয়ে আমি দেখলাম যে আপনারা অনেক সময় বলেন, নির্বাচনে বলেছিলেন, 2018 সালে বলেছেন, আসলে আমরা কারা, আমাদের জন্মস্থান কোথায়? অল এমএলএস, মিনিস্টার, আমাদের জন্ম হলো পলিটিক্যাল পার্টি। আমি 2বার জন্ম নিয়েছি। আমার প্রথম জন্ম এজ এন এমএলএ ওয়াজ আইএনডিটি। এইবার মথা থেকে আমার জন্ম হয়েছে। আপনারা যারা এখানে বসে আছেন, আপনাদেরও জন্মস্থান আছে, যে উৎপত্তি স্থল আছে। আপনারা কেউ ভারতীয় জনতা পার্টি, কেউ সিপিএম পার্টিতে জন্মগ্রহণ করেছে। অল পলিটিক্যাল পার্টি নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়ে থাকে, সরকারে এলে সেই কাজটা করবে। আমি আপনাদের নির্বাচনী প্রতিশ্রুতিতে দেখেছি যে জাতীয় স্তরের একটা হাসপাতাল করা, অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের মতো একটা হাসপাতাল ত্রিপুরায় করা। ভেরি নাইস। প্রথম 5 বছর তো হলো না। নাও ইউ আর এন্টারিং ইন দি সেকেন্ড ফেজ অফ ইওর গভর্নমেন্ট, কিন্তু বাজেটে তার কোনো উল্লেখ নেই। তাহলে আপনারা নির্বাচনের সময় যা বলেছেন, এটার প্রতিফলন আপনারা করছেন।
ইফ আই টক ভিশন ডকুমেন্টে আপনারা যা বলেছেন, আমি গিয়েছি কিছু কিছু বাজেটের বই দেখেছি, ফর 2021, 19, তারপরে 20 এগুলো দেখেছি। Very sad to tell the house the inter reflection খুব কম হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী এখানে হাউসের মধ্যে আছে, লিডার অফ দি হাউসকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনাদের উপর রাজ্যের এডিসি এলাকার মানুষের একটা আশা ছিল যে বামেরা 25 বছর, তার আগে 10 বছর, 35 বছরে আমি বলেছি এই কথা, এডিসি কে আর বাড়তে দিল না। এটা টবের মধ্যে একটা নারিকেল গাছ লাগিয়ে এটাকে যেভাবে জীবন্ত রাখা হয়, এটার অবস্থা ওই জায়গায় গেছে। We expected বিজেপি এবং আইপিএফটি এই সরকার খেয়াল রাখবো। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আই এম ভেরি টাইমলি ম্যান, আর আপনিও আমাকে টাইম দেবেন আমি জানি, তো লেট মি জাস্ট টক অ্যাবাউট দ্যাট। এগুলো আমরা বললে সরকার জানবে যে কি হচ্ছে। এইখানে বাজেটটা দেখে আমি খুব ব্যথা পেলাম, আমি খুব ব্যথিত হলাম। সেই দিন আমাদের স্পিকার মহোদয় আমাকে বলছিলেন, অনিমেষ বাবু আপনি যে এইভাবে ওয়েলে নেমে চিৎকার করবেন, এটা দেখে আমি ব্যথিত হলাম। রাত্রিবেলায় গিয়ে চিন্তা করলাম, হয়েছে ওনার ব্যথা। আমিও এই বাজেটটা দেখে ব্যথিত হলাম যে এইবার কি বাজেটটা দিয়েছে। 2022-23-এ এডিসির জন্য বাজেট ছিল 619,25,00,000 টাকা। এইবার প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়ের নেতৃত্বে, সুশিক্ষিত মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা আশা রেখেছিলাম যে এই বাজেটটা হয়তো বা 1,000 কোটি টাকার মধ্যে থাকবে। যখনই ওনার সাথে আমাদের দেখা হয়, in person, in private also we tell, please take care of the people living in TTADC area. কিন্তু এইবার বাজেটটার পরিমাণ কি? 672,64,00,000 টাকা। It is only an increase of few lakhs of rupees, only few crores. এবং রাজ্যের যে বাজেট 27,000 কোটি টাকা দিয়ে এটাকে যদি পার্সেন্টেজ বের করা হয়, it comes around only 2.7% বাজেট। আমাদের প্রচলিত কথা ত্রিপুরা রাজ্য সরকারের মধ্যে ছিল এবং আছে, বিশেষভাবে যারা বর্ষীয় লিডার সরকার পরিচালনায় যারা অংশগ্রহণ করেছেন তারা জানবেন, টিএসপি ট্রাইবেল সাপ্লাই বলে যে টাকা আছে, in every department 31% money has to be spent for the tribal people, that is for TSP. এই যে মাননীয় মুখ্যমন্ত্রী বা অর্থমন্ত্রীর মাধ্যমে এই বাজেটে যা যা বলেছেন যে আমরা কি বলে এডিসি উন্নয়ন করব বলে, সেখানে 1 কোটি টাকা ফাউন্টেন, ওয়াটার ফাউন্টেন তৈরি করার কথা বলছে। এর উল্লেখ আছে এই বাজেটের মধ্যে। only 1 crore for water fountain in ADC. ADC is the budget 672 কোটি টাকা, এখান থেকে 580 কোটি টাকা চলে যাবে only for pensions and salaries। আর ADC তে স্যালারি দিতে পারছে। এই মুহূর্তে হাউসের মধ্যে বলতে চাই, Honorable Finance Minister is here. I am sure Secretary of Finance is also sitting here. I would like to bring to your attention যেটা হবে কেন। আপনি ইউসির কারণে একটা ডেভেলপমেন্ট ফান্ডকে আটকে দিতে পারেন, but you can't stop the salary for the employees. কেন তাদের স্যালারিটা আটকানো হবে? আর এটা
আপনাদেরই প্রতিশ্রুতি, এটা আমাদের প্রতিশ্রুতি নাই। আই ক্যান রিমাইন্ড ইউ, আপনারা আপনাদের এইবারকার নির্বাচনের যে সংকল্পপত্র, এই সংকল্পপত্রে কি লিখেছেন? You have told very clearly, we will ensure budgetary allocations to the council in proportion to the population of its area, and funds shall be transferred in a time-bound manner for holistic development. এটা আমার কথা না, this is your সংকল্পপত্র। এইটাই যদি হয়, এই 1 কোটি টাকা ওইখানে 5 কোটি টাকা না দিয়ে, why don't we implement this? Why don't we work in this path? এই পথে আমরা কেন হাঁটি না? আজকে এই বাজেটের মধ্যে রাজ্যের মধ্যে সবচেয়ে পিছিয়ে পড়া কারা? তিপ্রাদের মধ্যে যারা জুনিয়র, তাদের কোনো উল্লেখ নেই। এসপিদের মধ্যে কারা সবচেয়ে বঞ্চিত? পিটিজি, প্রিমিটিভ ট্রাইব গ্রুপ, এদের কোনো উল্লেখ নেই। যারা জঙ্গলে বসবাস করছে তাদের কোনো উল্লেখ নেই এই বাজেটের মধ্যে। অনারেবল ডেপুটি স্পিকার স্যার, আপনার মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতে হয়, এখানে ডিডব্লিউএস সংক্রান্ত ব্যাপারে আপনারা বলেছেন যে আগে বাজেটগুলিতে আপনারা খুব সুন্দরভাবে লিখেছেন যে এত পরিবারকে জল সরবরাহ করা হবে। এইবার কিন্তু ডিডব্লিউএস আমি দেখেছি এটা বলে নাই। কি বলেছে? Sir, I think please allow me for another 5 minutes. আর অনেক বলার আছে, আমি বলছি। এখানে আপনারা বলেছেন যে 2024 সাল মার্চের মধ্যে রাজ্যের সমস্ত গ্রামীণ পরিবারকে পাইপের মাধ্যমে পানীয় জলের সংযোগ দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। মাই ডিয়ার স্যার, আশা আশাতেই থাকবে, এই আশা কখনো সম্পূর্ণ হবে না। Why I am telling you, যারা PWS এর ইঞ্জিনিয়াররা কাজ করছে, ask them, call them and ask them, water source নেই সেখানে PWS দপ্তর থেকে এই কথা বললেই কি হবে? বৈজ্ঞানিক প্রযুক্তি দিয়ে 18 জাম্পুই হিলস লংতরাই এলাকায় যেখানে আপনি ড্রিল করেও জল পাবে না, সেখানে কিন্তু you have to think differently। এই কথা বলে আজকেও তো মানুষ জলের জন্য এই আগরতলা শহরের মধ্যে আপনার চিনি সংলগ্ন এলাকায়, যেখানে 79 জেলা, এই সমস্ত এলাকায় আজও মানুষ জলের জন্য চিৎকার করছে। আর পাহাড়ের যে অবস্থা, এই অবস্থা দেখে এটা কি মনে হয় যে 2024 সালের মধ্যে যাব? I think we have to be serious। যেখানে জলের কোনো সোর্স নেই। আজকে আমার কথা হচ্ছিল মাননীয় পর্ষদ বিষয়ক মন্ত্রীর সাথে কিছুক্ষণ আগে, আমি ওনাকে রিকোয়েস্ট করেছি, লেট আস থিংক ডিফারেন্টলি। যেখানে জল পাওয়া যায় সেখান থেকে সোর্স করে পাম্পিং এর মাধ্যমে ওই জায়গায় কেন জল পাঠানো হবে না? Why we are wasting our money? ক্রোড় কি ক্রোড় টাকা এইভাবে শুধু খনন করে জলের সোর্স পাচ্ছি না, সেখানে আমরা কেন এই টাকা নষ্ট করব? তারপর আসুন আপনাদের যেখানে এই বাজেটের মধ্যে এমন একটা জায়গায় আপনারা লিখেছেন, এই এটি গ্লান্সের মধ্যে আমি দেখেছি যে 10 বছরে এই বাজেট যারা প্রিপেয়ার করেছে, বিউটিফুলি ইউ হ্যাভ প্রিপেয়ার্ড, এগেইন আই অ্যাপ্রিশিয়েট, যে আগামী 10 বছর কারা কারা রিটায়ারমেন্টে যাবে এটার একটা তারা চিত্র দিয়ে দিয়েছে। তাহলে প্রশ্ন আসে যে এতগুলো লোক রিটায়ারমেন্টে চলে যাবে আর রিক্রুটমেন্টটা হচ্ছে না, দেয়ার ইজ নো রিক্রুটমেন্ট। আমি জানি না আপনারা এটা বলেছেন কিনা, কতজন যে রিটায়ারমেন্টে চলে যাবে 2032-33 সমস্ত ফিগার দিয়ে বলেছে যে এতজন লোক রিটায়ারমেন্টে চলে যাবে। নাও মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ রিক্রুটমেন্টটাই হবে না, দপ্তরগুলো কি করে চলবে?
মানুষের সাথে কিভাবে কাজ হবে, বেকাররা যাবে কোথায়? এখানে কোন এক জায়গায় বাজেট ভাষণে বলেছেন যে যুবকদের জন্য স্কিল ডেভেলপমেন্ট 115 নম্বরে বিগত 5 বছরের রাজ্যে 22,000-এর বেশি সংখ্যক যুবক যুবতীকে বিভিন্ন দক্ষতা অর্জনের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্লিজ টেক মাই স্টেটমেন্ট রেকর্ডিং। এই রাজ্যের যারা স্কিল ডেভেলপমেন্টের প্রশিক্ষণ পেয়েছে, how many of them got job? Most of them they did not get job. এই ত্রিপুরাতে ঘোরাফেরা করছে। কারণটা কি? কারণটা হচ্ছে যারা স্কিল ডেভেলপমেন্টের ট্রেনিংটা দেখে তাদের ঠিকই উপার্জন হয়েছে, বাট দি কোয়ালিটি অফ ট্রেনিং এটাতে এমন পর্যায়ে এই কোয়ালিটি দিয়ে বাইরের কোম্পানিগুলোতে, কর্পোরেট হাউসগুলোতে চাকরি পাওয়ার সেই স্ট্যান্ডার্ডটা তাদের নেই। সুতরাং মাননীয় ডেপুটি স্পিকার মহোদয়, আপনার মাধ্যমে দপ্তরের মন্ত্রীকে আমি দৃষ্টি আকর্ষণ করব, দি কোয়ালিটি অফ দি স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম এটা যেন ভালো হয় সেদিকে নজর রাখতে হবে। রুটস এন্ড ব্রিজেস এর ক্ষেত্রে I was shocked to see this figure. 2022-23 তে আপনারা বলেছেন 150 কিলোমিটার জাতীয় সড়ক করেছে। Who has done this? State government has done জাতীয় সড়ক। এদিকে স্টেট গভর্নমেন্টের কাজ যতগুলো জাতীয় সড়কের কাজ হচ্ছে, who's doing this? Most of the work, the fund is coming from the central government, এবং এটাকে দেখাশোনার জন্য একটা সংস্থা অলরেডি আছে, NHIDCA। এটার মধ্যেও তো আই টেল ইউ, মাননীয় সদস্যরা আছেন, মন্ত্রী মহোদয়রা আছেন, ত্রিপুরা সরকারের পিডব্লিউডি দপ্তর আছে। পিডব্লিউডি দপ্তরের মধ্যে NH বলে একটা উইং আছে। এই উইংকে যখন জিজ্ঞেস করি যে হাইওয়ে গুলোতে এত নিম্নমানের কাজ হচ্ছে, এটা আপনারা কেন দেখছেন না, তারা বলে স্যার আমাদের তো এটা দেখাশোনার দায়িত্ব না, এটা ডাইরেক্ট দিল্লি থেকে লোকগুলো আসছে, এদের এক্সিকিউটিভ ডাইরেক্টর জিএমরা সব দেখছেন, আমরা ত্রিপুরার ইঞ্জিনিয়ার, আমাদের এই কাজগুলো দেখাশোনার কোনো দায়িত্ব নেই। মাই কোয়েশ্চেন ইজ, আমি খবর নিয়েছি মণিপুর, অরুণাচল, আসামে ওইখানকার পিডব্লিউডি দপ্তর ওই কাজগুলো মনিটরিং করে। ইউ ডোন্ট ডু দ্যাট ওয়ার্ক। মনিটরিং করে, কারণ তখন আমরা জনপ্রতিনিধিরাও ওদের জিজ্ঞেস করতে পারি, আমাদের ইঞ্জিনিয়ারদের জিজ্ঞেস করতে পারি যে কেন এগুলো হচ্ছে না। আপনি কাকে জিজ্ঞেস করবেন? ওয়াই কমরপুর রুটের কথা বলছে হাউসে দাঁড়িয়ে, হাইওয়ে তৈরির ক্ষেত্রে ব্রিক্স ব্যবহার করা যায় না, বাট দে আর ইউজিং ব্রিক্স। ট্রেন তৈরি করার পর স্লেট দেবে, স্লেট দিচ্ছে না, কিলোমিটার কি কিলোমিটার তৈরি হচ্ছে। কাকে জিজ্ঞেস করবো? whom to ask this question? কেন আমরা আমাদের পিডব্লিউডি, NH এদেরকে দায়িত্ব দিয়ে, তাতে আমি দেখেছি 3% এজেন্সি ফি আমরা পাবো, 3% ফর মনিটরিং ফিটা পাবো। যদি 100 কোটি টাকার কাজ হয়, সেখানে 6%, 6 কোটি টাকা রাজ্য সরকারের কোষাগারে আসবে। Why are we not giving them that opportunity? এমনিতেই তো এখানে গত বছর রাজ্য সরকার মাত্র 30 কিলোমিটার রাজ্য সড়ক নির্মাণ করা হয়েছে। Since you don't have so much of work, এই কাজের মধ্যে তাদের একটা সুযোগ করে দিলে আমরা প্রশ্ন করতে পারতাম। ডেপুটি স্পিকার স্যার, আপনি আমাকে বলবেন যে আপনার সময় উত্তীর্ণ হয়ে গেছে, আপনি বসে পড়ুন বা ওয়াচের ওয়ার্ডকে দিয়ে আপনাকে থামাতে হবে। তবে I tell sir, tribal welfare department, it is such a big department. এই ডিপার্টমেন্টের মধ্যে মানুষ যে এই বাজেটটা বেরিয়েছে সোশ্যাল মিডিয়ায়, মানুষ আমাকে প্রশ্ন করছে, আপনি বলুন বিধানসভার মধ্যে ওবিসিদের জন্য যদি IAS IPS এদের ব্যবস্থা নেওয়া হবে, তাহলে কেন এসসিদের হবে না, কেন এসটিদের ক্ষেত্রে হবে না?
question comes, I don't know এই যখন মাননীয় মন্ত্রী মহোদয় বক্তব্য রাখবেন এগুলো নিশ্চয়ই উত্তর দেবেন, কারণ এখানে শুধু ওবিসি ওয়েলফেয়ার থেকে কি কি বিষয়ে আইএস এর জন্য কতজনকে 180 জন বলেছে কোথাও, এদেরকে ব্যবস্থা করতে কিন্তু এসসি এবং এসটি দের সেই ক্ষেত্রে কোনো উল্লেখ নেই। Now come to the point of power department. Power department এর যিনি মাননীয় মন্ত্রী মহোদয় is the most experienced member in this house. প্রশ্ন যাচ্ছে এখন যে লোডশেডিং হচ্ছে, লোডশেডিং ইজ a big problem. আমার নিজস্ব বাড়ি গ্রামের বাড়িতে my father gave me a call one day, আজকে থেকে 1.5 মাস আগে, বলছে তুমি বিরোধী দলনেতা, তোমার কোনো পাওয়ার নেই নাকি? আমি বললাম কি পাওয়ারের কথা বলছো? বলছে গ্রামের মধ্যে 7 দিন ধরে এখানে ইলেকট্রিক পাওয়ার নেই, আর কেউ খবর রাখছে। ইঞ্জিনিয়ার বাবুকে গিয়ে বলছে যে ওই একটা নাম্বার আছে, ওই নাম্বারে ফোন করো, ওইখান থেকে এরা বলবে। আসলে তো পিপল আর নট হ্যাবিচুয়েটেড উইথ কল সেন্টার। আগুন তোলার সময় এটা খারাপ হবে, লাইন খারাপ হবে, এটা কোন করতে হবে, দিল্লিতে বসে আছে কেউ কল সেন্টারে, ওইখান থেকে নির্দেশ এলে এখানে কাজ হবে। প্রাইভেট কোম্পানি, আপনাদের নিশ্চয়ই মনে আছে যে ইলেকট্রিসিটি বিল কেন বাড়ছে। মানুষের তো ধারণা আছে যে আমার এইটুকু ফ্রিজ ব্যবহার করার পর, এইটুকু লাইট জ্বালানোর পর আমার এইটুকু বিল আসতে। Now people are having question, আমার দ্বিগুণ করে কেন বিল আসছে? প্রশ্ন বুঝতে গিয়ে ব্লকে তালা লাগানো হচ্ছে। এই প্রসঙ্গে এটা কারণটা people are telling এটার প্রবলেম হচ্ছে প্রাইভেট কোম্পানি। প্রাইভেট কোম্পানির লোকগুলো মুনাফা লুটার জন্য এরা বিলটাকে বৃদ্ধি করে দিচ্ছে। মাননীয় মন্ত্রী মহোদয়কে আমি অনুরোধ করব যে এই বিষয়ে খোঁজখবর নেওয়া উচিত, আদৌ কি এটা হচ্ছে কিনা। লোডশেডিং এর ব্যাপারটি ওনার সাথে যখন কথা হয়, উনি বলছিলেন যে গরমকালে তারকে ধরে রাখার একটা জায়গা উনি জানবেন, উনি বলবেন, যখন বলবেন যে এটা গরম হয়ে তারটা ছিঁড়ে যাচ্ছে, তার না লাগানো পর্যন্ত লোডশেডিং ঠিক করা যাচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে ত্রিপুরা রাজ্যে প্রত্যেক বছর গ্রীষ্মকাল হবে, সময়টা গরম হবে, জ্বলবে, তারটা ছিঁড়ে যাবে, তখন মানুষের কি করতে হবে? We have to be serious. We have to do all this. বাজেটে পাওয়ার ডিপার্টমেন্টে কাঠভূষণ আনলো, আমি খুঁজে দেখলাম, কারণ কাঠভূষণ আনার ক্ষেত্রে একটা রুলস সেখানে আছে যে এস্টিমেটেড বাজেট থেকে এইবারকার বাজেট যদি কম হয় তাহলে সেখানে কি কেন আজ কাঠভূষণ, তাহলে আমার কোনো স্কোপ নেই, মাননীয় সদস্যদের স্কোপ নেই। কিছু কিছু ক্ষেত্রে ত্রিপুরা সরকারের যে বাজেটটা আপনারা পেশ করেছেন, এই বাজেটে স্যার should I continue? এই যে জিনিসটা আমি আসলে ভুলেই গেছি, উনি আমাকে কোম্পানি, তো দিস ইজ দি কোম্পানি। তো এখন আবার একটা নতুন কোম্পানি হচ্ছে, এখানে বোঝা গেল 143 নম্বরে লিখেছে রাজ্যের বিদ্যুৎ পরিবহনের পরিকাঠামো উন্নয়নের জন্য ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেড নামে একটি নতুন কোম্পানি গঠন করা হয়েছে। তো অনলি কোম্পানি আফটার কোম্পানি, আর কিন্তু আমাদের যে দুর্ভোগ লোডশেডিং এটা দূর হবে না। এবং মাননীয় মন্ত্রী মহোদয় যখন বলবেন, আই এম শিওর ইউ উড লাভ টু রিপ্লাই অল দিস পয়েন্টস। এবং এই বাজেটের মধ্যে বিশেষভাবে কর্মচারী বন্ধু, কর্মচারীদের জন্য এখানে কিছু রাখা হয়েছে নাকি? What is NPS?
ন্যাশনাল পেনশন স্কিম যখন এই কনসেপ্টটা বেরিয়েছে দেশের মধ্যে, সাম অফ দি এমপ্লয়িজ দে ফেল্ট যে দেশের মধ্যে এমন একটা পেনশন স্কিম চালু হয়েছে যেটা হলে কর্মচারীদের লাভ হবে। আসলে ন্যাশনাল পেনশন স্কিম বলেটা কি? এটা বলছে যে আপনি কন্ট্রিবিউশন দিন এবং সমপরিমাণ কন্ট্রিবিউশন সরকার দেবে এবং ওইখান দিয়ে ওই টাকা দিয়ে আপনি যখন রিটায়ারমেন্টে যাবেন আপনি পেনশন পাবেন। দি ওল্ড পেনশন স্কিম ওয়াজ আপনাকে কোনো কন্ট্রিবিউশন দিতে হবে না, সরকার only will give you the pension। আমি আমার এই বাজেট স্পিচের মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, যাদেরকে আপনারা 7 পে কমিশন দেবেন বলে 7 পে কমিশন দিয়েছেন, কেন্দ্রের 7 পে কমিশনের সাথে ত্রিপুরা রাজ্যের 7 পে কমিশনের কোনো তুলনা হয় না। এটা শুধু কি করেছে, অনিমেষ দেববর্মার মাথার মধ্যে চেহারার মধ্যে শাহরুখ খানের চেহারা দিয়ে বলছে ওই শাহরুখ খান হয়ে গেছে, এইভাবে শাহরুখ খান হয় না। এবং কর্মচারী বন্ধুদের এই যে ডিএর ব্যাপার, সেন্ট্রাল ডিএ 38% আর ত্রিপুরাজ্যে only 20%, তারপর আমরা বলছি কর্মচারীদের কেন্দ্রের হারে আমরা সবকিছু দিচ্ছি। এনপিএস এর সম্পর্কে আমি এটাই বলবো, কর্মচারীদের স্বার্থে এই রাজ্যের হাজার কর্মচারী যারা মানুষের জন্য কাজ করছে তাদের জন্য কেন পুনরায় ওল্ড পেনশন স্কিমটা ফিরে আসবে এই ছোট্ট রাজ্যে? কারণ কংগ্রেস শাসিত, আমি এখন যদি বলি বিজেপি শাসিত এরা করেছে কিনা, আমি অনেক পরিশ্রম করে প্রতিটি রাজ্যে আমি নিজে খবর দিয়ে দেখেছি যে আপনাদের রাজ্যে কেমন ধরনের পেনশন স্কিম চালু আছে। দেখলাম কংগ্রেস শাসিত রাজ্যগুলিতে তারা এনপিএস চালু করার পরেও ওল্ড পেনশন স্কিমে চলে গেছে। এখানেও আমাদের বক্তব্য থাকবে এটা করা যায় কিনা, রাজ্য সরকার এই জিনিসটাকে নিয়ে একটু চিন্তা ভাবনা করলে ভালো। এখানে মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি 62 নম্বর, এখানে বলেছে চিফ মিনিস্টার meritorious award for students with benchmark disabilities এর অধীনে বেঞ্চমার্ক যুক্ত 54,000 টাকা করে পুরস্কার দেওয়া হবে। These are all fine, এগুলো ভালো, কিন্তু এই রাজ্যের মধ্যে অনেক শিল্পী সাহিত্যিক যারা না খেয়ে মরছে। I conclude in just next 2 minutes. আমি আপনাকে ধন্যবাদ দেব, ইউ গিভ মি ধন্যবাদের জন্য 1 মিনিট দেব। তো রাজ্যের অনেক শিল্পীরা না খেয়ে মরছে, তাদেরকে কেন সম্মান দেওয়া হবে? তাদের জন্য আমরা কেন ভাববো? যারা বাংলা সাহিত্যকে নিয়ে লিখছেন, আমি জানি, আমি নাম বলতেও পারি, সুবীর সেন ঘোষ, রাজনীতি বক্তৃতা, হি রাইটস সো ওয়েল, কিন্তু তার আমি জাস্ট উদাহরণ দিয়ে বলছি, ওনাকে দিতে হবে এই কথা বলছি। লাইক দিস ককবরক নিয়ে যারা লেখালেখি করছে, বাংলা সাহিত্যকে নিয়ে কবিতা যারা লিখছে, there are n number of people in Tipra, talented people, যারা আমাদের সমাজকে দিয়ে যাচ্ছে, তাদেরকে আমরা দিতে পারি। যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী একের পর এক এখানে প্রকল্প হচ্ছে, অনেক কিছু হচ্ছে, তাদের জন্য কোনো ব্যবস্থা করা যায় কিনা আমি সরকারের কাছে অনুরোধ করছি। এবং তাহলে আমাকে শেষ করতেই হবে। থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমি আর বলছি না, ধন্যবাদ। আরো বলার ছিল, এখানে তো আরো তথ্য আছে, এগুলো জাস্ট রিডিং দিয়ে ছাড়বো। অটল জল ধারা, পাইপলাইন দিঘি ট্যাপ ছাউনুর গ্রামে, এগুলো দেখবেন। এবং রেগাই বঞ্চনার রেকর্ড মুখে কুলুপ রাজ্যে, আপনারা কিন্তু প্রতিবাদ করেন। যে সমস্ত পত্রিকায় বেরিয়েছে
সরকার স্বীকৃতি প্রাপ্ত সংবাদপত্র, এটা যদি সত্য না হয় আপনাদের প্রতিবাদ করা উচিত ছিল। এগুলো দেখবেন এই বাজেটটা আরো সুন্দর করে রাজ্যের মানুষের স্বার্থে, যেখানে বেকার, কৃষক, ব্যবসায়ী সমস্ত অংশের মানুষের কল্যাণ যেন হয়, সেইভাবে যেন আবার পেশ করা হয়। এই কয়েকটি কথা বলে আমি আমার রাজ্যের বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। মাননীয় সদস্য শ্রী রঞ্জিত দাস। মাননীয় সদস্য বিশ্বজিৎ করুন। Honorable Deputy Speaker, আজকে আমাদের বিরোধী দলের ঠিক আছে, আমি 5 মিনিট লাগবে করে দেখি। আমাদের অপোজিশন লিডার এলওপি ওনার বাজেটের সমর্থনে এবং বক্তব্য সমর্থনে এবং আমাদের অর্থমন্ত্রী যে বাজেটে পেশ করেছেন ওটার বিরুদ্ধে আমি কেউ কথা বলবো। অ্যাকচুয়ালি আমরা সবাই জানি যে 2023 গত বিধানসভাতে দ্বিতীয়বার আইপিএফটি বিজেপি সরকার পুনরায় সরকারে এসেছে। রাজ্যের মানুষের অনেক এক্সপেকটেশন, অনেক আশা আকাঙ্ক্ষা ছিল। এর মধ্যে আমাদের যে ত্রিপুরা রাজ্যের যে 6 শিডিউল এরিয়া অথবা ইটিআইসি, আমাদের দুর্ভাগ্য সহকারে বলতে হয়েছে যে আমাদের বিরোধী দলের নেতা বলার চেষ্টা করেছেন রাজ্যের প্রায় 27,000 কোটির মধ্যে যে আমাদের এডিসিতে দেওয়া হয়েছে মাত্র 672 crore 672 কোটি 64 লক্ষ, এবং ওখানে যে 580 কোটির মতো সেগুলির মধ্যে চলেছে। তাহলে আমরা জানি এখানে মাত্র আমাদের প্রায় 92 কোটি মাত্র আমাদের ডেভেলপমেন্টের জন্য থেকেছে। আমি জাস্ট কয়েকটা রিড আউট করবো এখানে। আমি ফার্স্ট এখানে এডুকেশন, যেটা যে এলিমেন্টারি এডুকেশন, এলিমেন্টারির মধ্যে আমরা দেখেছি ট্রান্সফার ফান্ড মাত্র 1,35 লক্ষ, যেখানে আমাদের এনসিতে এলিমেন্টারি এডুকেশনের মধ্যে স্কুল আছে near about 1,400, just one second, স্কুল আছে, জেবি স্কুল আছে আমাদের 1,420টা, এসপি স্কুল আছে 212টা, এবং হোস্টেল আছে 22টা, রেসিডেন্সিয়াল আছে 20টি। ওইখানে অ্যাকচুয়ালি কেন বলছি, প্রায় 155টি স্কুল, 10 জনের চেয়ে কম স্টুডেন্ট এখন আছে। কেন হচ্ছে 155টি স্কুলে স্টুডেন্ট 10 জনের কম, এরকম স্কুল আছে।
তো তার জন্যই হচ্ছে আমরা জানি এখানে যেটা অনলি 1 crore 35 লেগে। এখন আপনারা গেলে বুঝবেন যে এডিসি এরিয়ার যে স্কুলগুলা, যে এডিসি বাই রান যে স্কুলে যে ইনফ্রাস্ট্রাকচার, আমিও আগে জানতাম না চলে এতগুলা। বিধায়ক দিস দ্য ফার্স্ট টাইম বিধায়ক হওয়ার পরে যে স্কুলগুলোকে ভিজিট করার জন্য গেছিলাম, সেখানে মানে এমন একটা স্কুল ভাবতেই পারে না যে স্কুলের কন্ডিশন এরকম হবে। স্কুলের উপরে কোনো ছাদ নেই, স্কুলের দরজা নেই, স্কুলের জানালা নেই, মানুষ পড়ার জন্য কোনো এখানে ইনফ্রাস্ট্রাকচার নাই। ওইখানে কি থাকে, গ্রামে গরু ছাগল করে এসে রাত্রেবেলা ওখানে তাদের বাসা হয়, তারপরে চলে যায়, আবার স্টুডেন্ট এসে পড়াশোনা করছে। তো আমি কেন বলছি, এখন আমরা বলতে পারি যে এলিমেন্টারি এডুকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের যে এলিমেন্টারি এডুকেশন কিন্তু আমাদের কিছু গুরুত্ব দিতে হবে, কিন্তু আমরা কিছু উত্তর হচ্ছে। তাহলে উনি কিভাবে আবার আপার প্রাইমারিতে আসবে, সেকেন্ডারি কিভাবে আসবে, তো আপনারা এটা বাপেই পেরেছে কি হচ্ছে। কাজে আমি বলতে চাই যে খুব একটা মানে দুর্ভাগ্য সহকারে বলতে হয়েছে যে এই বাসে এটা অ্যাকচুয়ালি কোনো মতে যে উপজাতি অধ্যুষিত এরিয়ার জন্য কোনো কিছু হয়নি তাই বলতে পারি। একটা আমি জাস্ট বলবো যে পাবলিক ওয়ার্ক রোড এন্ড বিল্ডিং যেটা পিডব্লিউডি, আমাদের এখানে শুধু পাওয়া গেছে যে 5 crore অনলি। প্রায় এখানে 1198 কিলোমিটার মতো ওখানে আছে, 192 কিলোমিটার আরটির মধ্যে আছে, পিডব্লিউডির মধ্যে আছে। আমরা টাকা পাচ্ছি মাত্র 5 crore। তো কিভাবে উন্নয়ন করা হবে, যে ডেভেলপমেন্ট কিভাবে হবে, এটা তো ডেভেলপমেন্ট করার জন্য নয়। আপনারা সবাই জানেন মিনিমাম যদি একটা ভালো যদি কার্পেটিং হতে গেলে 1 কিলোমিটারে 1 কোটি যদি লাগে, তাহলে 5 কিলোমিটারের বেশি করতেই পারবে এই 5 করে। So this is the reason। তাহলে কিভাবে উন্নয়ন কিভাবে হবে? আবার এখানে কেউ এসে বলে আমরা তো জুনালে ডেপুটেশন দিয়েছে, কেউ এসে সাবজুনা এসে সাবজুনাল আমরা ডেপুটেশন দিয়েছে। সাবজুনাল ডেপুটেশন দিলে কি এইগুলো কি হবে ডেভেলপমেন্ট? আমি মানতে পারি না। তার জন্য আমি এই বিলটাকে সমর্থন করি না। এবং বিল আমাদেরকে, আমরা খুব আশা ছিল এই রাজ্য সরকারের বাজেট করি খুব ভালো হয়েছে, বন্ধু আমাকে এডিস মনে করে দিল। বাজেট আমরা কিন্তু এইভাবে আমরা মানতে পারি। সো আরো এখানে দেখলে আপনারা সবাই জানবেন যে আমাদের মানে টোটাল বাজেট 98 ক্রোয়ের মধ্যে কিভাবে ডেভেলপমেন্ট সম্ভব সম্ভব। তার জন্যই আমরা একচুয়ালি আলাদা রাজ্য চাই, তার জন্য আমরা বেটার ডিপার্টমেন্ট চাই। আপনারা সবাই বলেন কেন বেটার ডিপার্টমেন্ট, কেন আলাদা রাজ্য? দিস দ্য রিজন। তাই আমি আপনাদের এখানে দেখবো যে এডুকেশনে বিদ্যাজ্যোতি প্রকল্পে ৬৪ সরকারি বিদ্যালয়ে আধুনিকীকরণ করা হবে। যে বিদ্যাজ্যোতি প্রকল্পের মধ্যে আমি বলবো খুব একটা ভালো স্কিম, যে এখানে আধুনিকীকরণ করার অনেক কিছু ফিনান্সিয়াল সিস্টেম আছে। আমি বলবো আমার টাকাগুলো কনস্টিটিউয়েন্সির মধ্যে মাত্র একটা বিদ্যাজ্যোতি হয়েছে। তো ৪০০টা এখানে বিদ্যাজ্যোতি হয়েছে যে আধুনিকীকরণ অনুদীকরণ আছে। তাহলে আমি বলবো এই রাজ্যের যতগুলো কেন্দ্র আছে, বিধানসভা কেন্দ্র ভিত্তিক খুব ৪০০টা যদি হয় তাহলে আমরা 60 বাই ডিভাইড করতে হবে। 60 বাই ডিভাইড করে তাহলে আমি মিনিমাম আমার কনস্টিটিউয়েন্সি সরকার হওয়ার দরকার 6 নিয়েছি, কিন্তু মাত্র একটা হয়েছে। আমি একটা ইলেকশন আমি যখন একবার আমার কনস্টিটিউয়েন্সির মধ্যে
খুব পুরানো স্কুল একটা আছে, যে স্কুলের নাম হচ্ছে জন্মজয় স্কুল। আমি ওখানে গেলাম, হায়ার সেকেন্ডারি স্কুল। স্কুলের টিচার সংখ্যা মাত্র 5-6 জন আছে। আর স্কুলের কন্ডিশন এমন বেহাল, হায়ার সেকেন্ডারি স্কুল। আর স্কুলের যে এস্টাবলিশমেন্ট, এটা হচ্ছে প্রাইমারি বোর্ড 1950 সনের আগে। টিচারও আছে, স্টুডেন্টও আছে এখন, কিন্তু আমাদের ইনফ্রাস্ট্রাকচার এবং টিচার অত্যন্ত কম। তো এরকম স্কুল থাকলে বিদ্যালয় যদি দিতে পারতাম। আমি চম্পনগরের পাশে একটা লোকশিক্ষালয় আছে, অনেক পুরানো স্কুল এবং নামি নামি স্কুল। এক কি বলবেন, খুব একটা মানে আপনাদের উন্নয়ন করে সবাই ছিল। এখনো সেই যে লোকশিক্ষালয় স্কুল, সেই আগের জায়গাতে আছে, এখনো সেই জায়গাতেই আছে বেকার। তো আমরা বলতে পারবো, এখানে পরিষ্কার আমরা দেখা যায় যে যে জায়গা তিপ্রাসা অধ্যুষিত এরিয়া, সেখানে ডেভেলপমেন্ট হয় না। যেখানে মাস্টার দরকার, যেখানে অটোমেটিক্যালি যারা জেনারেল আসে, এখন আগরতলাতে বলতে পারেন, গাড়িবাজার বলতে পারেন, জিরানিয়া বলতে পারেন, ওইখানে আগে থেকে শিক্ষার মান গুণগত আগে থেকে ইয়াতে আছে, হাই আছে। যেখানে নাই সেখানে দেওয়া দরকার, কিন্তু কোথায় বিদ্যাজ্যোতি হয়েছে? এখন সব শহরের মধ্যে বিদ্যাজ্যোতি হয়েছে, কিন্তু গ্রামীণ বিদ্যাজ্যোতি হয়নি। ঠিক আছে, দেখবেন আপনি। আমি আমাদের সঙ্গে ঘোষণা করছি যে জানাচ্ছি যে পিএমসি এবং বিদ্যালয় প্রকল্পের 400টি বিদ্যালয়কে আধুনিকীকরণ করা হবে। ত্রিপুরার শিক্ষার পরিকাঠামো উন্নয়নের জন্য আগামী 5 বছরে 2000 কোটি টাকা খরচ করা হবে। বিদ্যাজ্যোতি স্কুল হয়েছে 125, এবং আমি 100% শিওর এখন রেডিমেড নেই, ট্রায়াল ওটাকে বেশি হয়েছে বিদ্যাজ্যোতি। আমাকে বললাম সেকেন্ড এই তো বলছেন বাকি যে স্কুল পিএমসি এখন কিন্তু সিলেকশন তো চলছে অনলাইন, এগুলি তো এখন এগুলো হবে এবং 5 বছরে ডেভেলপমেন্ট। আপনি বলছেন যে টাকাগুলো আবার এখনো সেগুলি মনে করছে না, 4-5 মাস হয়ে গেছে। আমি নিশ্চিত টাকার জন্য মিনিমাম 2 মাস পিএমসি এখন ফাইনাল, এগুলো অলরেডি প্ল্যান করছে। এই জন্য এইটাই বাজেটে বলছে যে আমরা করছি। আপনারটা নিশ্চিত মাননীয় মুখ্যমন্ত্রী শুনছেন, নিশ্চিত অবস্থা টাকাটা দেব। আমি একটা এডি করতে চাই, ডিডব্লিউএস ড্রিঙ্কিং ওয়াটার। এখানে একটা আছে যেটা জল জীবন মিশন, ভেরি ইম্পর্টেন্ট। কারণ গ্রামের ম্যাক্সিমাম জল জীবন মিশনই এখন জল জীবন মিশন হয়ে গেছে না, খুব ভালো জাতীয় হয়ে গেছে, সব জাতীয় জল হয়ে গেছে, কিন্তু আজও ভালো জলের জন্য কেন এত মানে হাহাকার এবং রাস্তা অবরোধ, কেন বাড়ি থেকে বের হতে হচ্ছে, তা এটা আমি একদম মানতেই পারছেন। এখানে পরিষ্কার লেখা আছে জল জীবন মিশন বাস্তবায়নের পূর্বে, এটা পুরো বললে তো টাইম পাবে না। তো না এই যে আছে যে আগামী যে আমাদের এলপি সাহেব যেটা বলেছে যে আগামী মার্চ মাসের মধ্যে পাইপলাইনের মাধ্যমে বাড়িতে বাড়িতে এটা হাউসহোল্ড ট্যাপের ওয়াটার কানেকশন এর মাধ্যমে পানীয় জল সংযোগ দিয়েছে আগামী মার্চ মাসে 2024-এর মধ্যে এটা সলিউশন। আমি একটু জাস্ট আমার এই কথাই বলবো, আমার মাননীয় প্রধানমন্ত্রী আরো ভালো জানেন যে লুমপুং এরিয়াতে 3বার 2বার অলরেডি টেন্ডার হয়ে গেছে ইউনিটি স্কিমের প্রক্রিয়া করার জন্য, ওয়াটার দেওয়ার জন্য।
কিন্তু দূর বলে কেউ কেন্দ্র দিতে চাই না। ভাই আমি কেন চাই আপনি যান গিয়ে দেখুন একটা তো আসলে কাজ কেন করতে পারবে না? কাজ করতে পারবে না কেন? সরকারে যে স্কিমে দেওয়া হয়েছে তা অনেক কম। আপনি যান, আপনি কোর্টে সে কথা বল তাহলে মানে সঙ্গে আপনি যান, আপনি কথা বল, আপনি ফের পার্সেন্টেজ কেন্দ্রে খান, আবার অসুবিধা নেই, কিন্তু কাজ তো করাতে হবে। এটা ইম্পর্টেন্ট। তো আমার কি হয়ে যায় দুইবার যাও কাজ করতে না, কারণ কাজ করতে দেওয়া হয় না। আপনি আসুন স্যার, আপনি আসুন বলতে স্যার লেট করে না কেন ডিস্টার্ব করছে? যে উনি একটা বাজেটের উপর একটা ভাষণ দিচ্ছে, উনি কেন ডিস্টার্ব করছেন? ওনার ফোন উনি বলবেন অসুবিধা বলতে পারেন, অসুবিধা ঠিক আছে, অসুবিধা বলতে পারেন, না বুঝে বলতে পারেন। আমি এটাই রিকোয়েস্ট করবো, আপনি আসুন আমার এরিয়াতে, আপনার কাজ করে যাও, অসুবিধা নেই। জাস্ট আমি বলবো এটাই, আমি কেন বলছি তো এখনই যদি টেন্ডার যদি না হয়, আরো অনেকগুলো আছে টেন্ডার হওয়ার পরও কিন্তু কাজটা এখনো ধরা হয়নি কেন? যদি আমি 1 বছর যে আমাদের বিকাশ যদি শেষ করতে চাই তাহলে এখন সব কাজ করা দরকার। তো আমি এটাই এখানে পিডব্লিউডি ওয়ার্ডের কথা এটা আমি বলতে চাইবো যে যথাসম্ভব তাড়াতাড়ি এটা কাজটা করাতে হবে, কারণ জল আমাদের অনেক দরকার। আর আমার কিছু আরো কিছু বক্তব্য আছে যেটা হেলথ সার্ভিস আমি জাস্ট এখানে আছে আইজিএম হসপিটাল চত্বর ত্রিপুরা স্বাস্থ্য পরিকাঠামো উন্নত করার জন্য রাজ্য সরকার নিরলস প্রয়াস চালিয়ে যাচ্ছে। রাজ্য সরকার আইজিএম হাসপাতাল চত্বরে আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজ স্থাপন করে 2023-24 শিক্ষাবর্ষে বিডিএস কোর্স এর বার্ষিক 50 জন ছাত্র ছাত্রীকে নিয়ে ডেন্টাল কলেজে পথ চলা শুরু হবে। এখানে আমার একটা কোয়েশ্চেন যে বিডিএস পড়ুয়া ছাত্রদের হস্টেল বা থাকার জন্য ব্যবস্থা ওখানে হস্টেল করা হয়েছে, যে হস্টেল আগে থেকে এটা ট্রাইবেল হস্টেল, অনেক স্টুডেন্ট আছে অলরেডি, মানে স্টুডেন্ট অলরেডি ব্যাক আছে ওইখানে। একটা প্রস্তাব এখানে নাই, আমি তবু যে হস্টেল তাদের হস্টেল রাখা হবে, যে আমার হস্টেলের ভিতরে রাখা হবে, ওইখানে নিয়ে অনেক প্রটেস্ট হয়েছে। তাই এটা আমি দৃষ্টি আকর্ষণ করবো মাননীয় মুখ্যমন্ত্রীকে, আপনার থ্রু দেখবেন, আর এটা যদি হয় তাহলে আমাদের সঙ্গে খুবই গিয়ে করবে। এমনিতে টিপ্রাসারা বা ট্রাইবাল অংশের লোক যারা দরিদ্র শ্রেণীতে যে বেশি বসবাস করে, আবার ধরো মাতান্তর মতো একটা স্কুল, এটাই একমাত্র স্কুল যেটা বাংলা মিডিয়ামের মধ্যে, যে আমাদের টিপ্রাসারা অনেক কিছু হয়েছে। আমিও একজন স্টুডেন্ট ছিলাম, তার জন্য আমি এই কথাটা বলতে পেরেছি। আমার কথা বলার অনেক কিছু আছে, পাওয়ারও আছে, ঠিক আছে। আমি এটাই বলবো, মানে মুখ্যমন্ত্রী আছে, বর্ষীয় মন্ত্রীরা আছে, অর্থমন্ত্রী আছে, তাদের আমি দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় সদস্য রঞ্জিত দাস। মাননীয় অধ্যক্ষ মহোদয়, গত 7 জুলাই শুক্রবার সকাল 11টায় ত্রিপুরা সরকারের মাননীয় অর্থমন্ত্রী পঞ্জিশী গড়াই মহোদয় 2023-24 অর্থবর্ষের জন্য 27,654 কোটি 40 লক্ষ টাকা প্রস্তাবিত বাজেট এই মহতী সভায় সকলের সমর্থনের জন্য পেশ করে। আমি প্রথমে এই বাজেটের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে বাজেট কি এবং কেন সে সম্পর্কে আমরা সকলেই অবগত আছি। আমি আমার অভিজ্ঞতা নিয়ে আমি খুব সংক্ষেপে সে বিষয়টি আলোচনা করছি। বাজেট হলো একটা সরকারের সম্ভাব্য আয় ব্যয়ের হিসাব। সরকার রাজ্য পরিচালনা করে, সরকারের কাজে যারা সহযোগিতা করেন তাদের বেতন এবং নাগরিকদের
উন্নয়নমূলক কাজ, রাস্তাঘাট, শিক্ষা, স্কুল, কলেজ, তার জন্য বিভিন্ন খাতে বাজেটে টাকা বরাদ্দ করা। একজন ব্যক্তি বা একটা পরিবারের যে প্রধান থাকে তার একটা বাজেট, সেটা আমাদের মাসেও হয়, বৎসরে হয়। কিন্তু ব্যক্তি এবং রাজ্যের বাজেটের সঙ্গে মৌলিক পার্থক্য আছে। ব্যক্তি আয় বুঝে ব্যয় করে, সে কত টাকা আয় করবে তার উপরে সে বাজেট করে। অর্থাৎ একজন কর্মচারী মনে করেন একটা গাড়ি কিনবে, তখন তিনি কি করেন, গাড়িটা কেনার সময় তার টাকা যদি কম হয় তখন তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বা ব্যাংক থেকে লোন নেবে। আর রাষ্ট্র বা রাজ্য তার উল্টো, সেটা কি করে, কখন ব্যয় করবে, কিসে কিসে প্রশাসনিক যার খরচ রয়েছে, যারা কর্মচারী রয়েছে, আমরা যারা জনপ্রতিনিধি রয়েছে, এবার এডিসি হোক, মিউনিসিপ্যালিটি হোক, নগর পঞ্চায়েত হোক, পঞ্চায়েত হোক, সমস্ত কর্মচারীকে প্রশাসনিক খরচ কত হবে। এক। 2 নম্বর হলো এবার জনগণের উন্নয়নমূলক কোন কোন কাজ কি কি খরচ করা হবে তার প্রথম তারা সেটা নির্ণয় করে। তারপরে টাকাটা কোথেকে আসবে তখন তা নির্ণয় করা হবে কোথায় থেকে সরকার তখন তার কম বৃদ্ধি করতে পারে, বিভিন্ন কেন্দ্রীয় থেকে টাকা পেতে পারে বা সরকার লোন দিতে পারে, তার উপর বাজেটটা তৈরি। এবার ত্রিপুরার যে বাজেট মাননীয় অর্থমন্ত্রী যে বাজেটটা পেশ করেছেন আপনারা সকলে জানেন, 2023 সালে নির্বাচনের আগে আমাদের সরকার প্রায় 4 লক্ষ কাছাকাছি লোকেকে ভাতা দিয়েছে, যেটা প্রথমে 700 ছিল 1000 টাকা, পরবর্তী সময়ে ডাবল এই টাকাটা ব্যয় করা হলো। এবং কর্মচারী সকলের জন্য সেখানে দিয়ে বৃদ্ধি করা হলো। এবং অঙ্গনারী দিদিমণি থেকে ফার্ম ওয়ার্কার থেকে সর্ব অংশের মানুষের জন্য সেই সময় টাকা এই বাজেটে রাখা হয়েছে এবং তাদেরকে দেওয়া হয়েছে। তখন আমি নির্বাচনের আগে চিন্তা করছি, এটা আমার ব্যক্তিগত অভিযোগ, যে এর পরবর্তী সময়ে সরকার আসতে পরে এতটা পরিমাণের সরকারি যে ব্যয়, এগুলোকে বলা হয় বাজেটে, এটা বলা হয় অউন্নয়ন বাজেট। বাজেট 2 ধরনের হয়, একটা অউন্নয়ন আর একটা উন্নয়ন বাজেট। এটা উন্নয়ন বাজেট হলো সেটা উন্নয়ন বাজেটকে কাজে লাগানোর জন্য সরকারি কর্মচারী টাকা, সেটা অউন্নয়ন বাজেটের মধ্যে আমরা লিপিবদ্ধ থাকা। তো মাননীয় অর্থমন্ত্রী নতুন, উনি এই অর্থনৈতিক চাপের মধ্যে দাঁড়িয়ে থেকে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক শাহ মহাশয় আন্তরিক প্রচেষ্টা, এত একটা সুন্দর বাজেট এখানে পেশ করবে। সেই দিনে যখন বাজেটটা পেশ করা হচ্ছে, বিরোধী দল যারা রয়েছে তারা যে কাণ্ডটা করলে, কেন করলে, তার রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। এখানে যারা বিরোধী দলে যারা রয়েছেন, 3টি আদর্শ নিয়ে প্রত্যেক রাজনৈতিক দল তার নিজস্ব একটা আদর্শ থাকে। এরা এমনি করেনি যে এখানে একজন মাননীয় বিধায়কের বিষয়কে সেটাকে ইস্যু করে গন্ডগোল, সেটা নয়। এদের মূল উদ্দেশ্য হলো, এই বাজেটটা হলো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যখন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জবাব দিতে, সর্বপোষী, সর্বব্যাপী, সর্বাংশের মানুষের জন্য। তো এই বাজেটটা যখন অর্থমন্ত্রী সেখানে করবে, ত্রিপুরার সমস্ত মানুষ টিভি পর্দায় বসে রয়েছে, সেগুলো মানুষের মধ্যে প্রতিফলিত হবে, মানুষ উৎসাহিত হবে। এখানে যারা বিরোধী দলে যারা রয়েছে, কেউ আঞ্চলিকতাবাদী, কেউ সাম্যবাদী, আর কেউ ব্যক্তি এবং পুঁজিবাদী, 3 দলে পরিবারবাদ, 3 দলে লোক এই বাজেট যখন অর্থমন্ত্রী করছিলেন একজোট করে, তাদের একটাই উদ্দেশ্য, মাননীয় অর্থমন্ত্রী বাজেট যাতে ত্রিপুরার সাধারণ মানুষের কানে না পৌঁছায়, এর জন্য ইচ্ছাকৃতভাবে কিছু সদস্য যারা এখানে নতুন এসেছে, আমি এদের দোষ দিই না, মহিলা, মাতৃশক্তি, মায়ের মতো, এদেরকে দিয়ে এখানে যেভাবে উশৃঙ্খলা তৈরি করেছেন। এখানে আমাদের বিধানসভার যারা ওয়ার্ডের যারা কর্মচারী রয়েছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাবো। যেভাবে ছুটাছুটি করছেন আমাদের মহিলা, এখানে মার্শাল এরা কম, এরা, আমি অন্য
প্রয়োগ করবো না, একজন মাতৃশক্তি মা বোনের মতো এদেরকে আবার মেলিয়ে দিয়েছেন। আমি দেখছি কয়েকজনকে উত্তপ্ত করা হচ্ছে, এরা রাজনৈতিক বুদ্ধিমত্তা। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, যখন বিবেক এবং যেমন মস্তিষ্ক বলছি একটু আমার কথাটা শুনেন, আপনাদেরকে সম্মান দিয়ে আপনাদের সম্মান দিয়ে বলছি, শুনুন। যদি মাননীয় প্রশাসক মহোদয় যদি আমার কথা কারণ মনে আঘাত পেয়ে থাকে, আমি আমার কথা উত্তর করে নিই। আমি বুঝানোর জন্য বলছি, যখন স্বামী বিবেকানন্দ বলেছিলেন, যখন বিবেক এবং হৃদয়ের মধ্যে দ্বন্দ্ব তৈরি হবে, তখন তুমি হৃদয়কে গ্রহণ করো। বুদ্ধিমান মানুষ তার বুদ্ধি দিয়ে মানুষের ক্ষতিও করতে পারে, ভালো করতে পারে। হৃদয়বান মানুষ মানুষের শুধু ভালোই করে। এখানে বুদ্ধিমত্তা দিয়ে উত্তপ্ত করে, উচ্ছৃঙ্খলতা তৈরি করে একটা নতুন একটা ইস্যু তৈরি করতে চাইছে। মার্শালরা যদি এমন কোন দুর্ঘটনা ঘটাতেন বা তাদেরকে রক্ষা করতে গিয়ে এরা বাইরে গিয়ে একে ইস্যু করে বিধানসভা বন্ধ করার চক্রান্ত করেছিলেন। কেন করেছিলেন? আজকে এই সভায় মাননীয় অর্থমন্ত্রী যে 13টি বিষয় এনেছেন, আমাকে আপনি এত সময় দেবেন না, তার মধ্য থেকে যেটা আমার হৃদয়কে, ত্রিপুরার মানুষের হৃদয়কে কষ্ট করেছে, এনেকে অনেকে বিধায়করা তাদের ভাতার জন্য বলেছে। উদাহরণ দিয়েছে কি, আমরা মানুষকে অসুখলে টাকা দিতে হয়। জনগণ আমাদের এখানে ভোট দিয়ে পাঠিয়েছে, আইনসভার আমরা সদস্য, আমরা কি করব, কিসের জন্য মানুষ এখানে পাঠিয়েছে? জনগণ এখান থেকে তার উপলব্ধি করছে, দেখছে আমরা যদি কোনো উশৃঙ্খলতা করি জনগণের বিধানসভায় ঢুকতে দেবে না। তার উদাহরণে বিধানসভায় রয়েছে, তখন বামফ্রন্টের সরকারের ক্ষমতায় ছিলেন, মানিক সরকার ছিলেন মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলে ছিলেন কংগ্রেস। একজন বিধায়ক বেকারি ব্যাংক থেকে বিরোধী দলকে চোর তুলেছিলেন। জনগণ সরকারকে ক্ষমতা থেকে বিচ্যুত করেছে, বিধানসভা ঢুকতে দেয়নি। যত উশৃঙ্খলা জঙ্গলের রাজত্ব তৈরি করেন, জনগণ তার জবাব দেবে জনগণের কাছে। তাই অর্থ এদের সুযোগ সুবিধা নিয়ে একটা বাজেটে আলোচনা হচ্ছে, যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে মুখ্যমন্ত্রীর জন আরোগ্য যোজনা। এটা কত? 4,75,000 পরিবার। মনে রাখবেন, ব্যক্তি নয়, 4,75,000 পরিবার যারা যখন হসপিটালে অসুস্থ হয় তারা চিকিৎসা পায় না। ঠিক বলেছেন বিরোধী দলনেতা অনিমেষ বাবু, আমাদের কাছে মানুষ আসে, মাননীয় মুখ্যমন্ত্রী তাদের হৃদয়ের কথা বুঝতে পেরেছে এবং মন্ত্রিসভার সদস্যরা বুঝতে পেরেছে, অর্থমন্ত্রী অনুধাবন করেছেন যে গরিব মানুষের চিকিৎসার জন্য বীমা চালু করলে তার জন্য 59 কোটি টাকা বাজেটে রাখছেন। তারপরে কেউ কেউ বলছেন এই বাজেট করে জনগণের জন্য নয়। আপনারা হ্যাঁ বলতে পারেন, আপনারা না বলতে পারেন, এটা আপনাদের অভিরুচি। আমি আপনাদের বলছি, মাননীয় অধ্যক্ষ মহোদয় সময় বেশি দিবেন না, আমি জানি, কারণ আমি যদি আমার পয়েন্ট থেকে সরে যাই অসুবিধা হবে। আগে এমন হতো না। আমি আপনার মাধ্যমে কি আমাদের এখানে যারা ওয়ার্ড এন্ড ওয়ার্ড যারা কর্মী আছে, কিছু মহিলা কর্মী আরো বাড়িয়ে রাখতে হবে, কারণ এই বিধানসভার মর্যাদা রক্ষা করতে গিয়ে, নাহলে ভবিষ্যতে কিছু সেটাকে অন্যদিকে ঘুরিয়ে দেবে।
Yes, sir. কি বলেছে? প্লিজ 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 এটা বলছি আরে আরে ওটা মধ্যে বেশি গেল ওটা চাই যায় কি বলছে কি বলছে 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 কি বলছে এতে লাভটা কি লাভটা কোন ধরনের পুরুষ শুধু সব পুরুষ আছে মহিলারা আজকে পুরুষের গৌরব করবে কি খারাপ করেছে কি স্যার আরে একটু আমাকে বলতে দিন একটা সেকেন্ড আসলে আপনি রাখুন না এখানে 100 জন ওয়াচের ওয়ার্ড মহিলা রাখুন কি নো প্রবলেম নো প্রবলেম বাট উনি যে বিষয়টাকে টেনে বলতে চেষ্টা করছেন দ্যাট ইজ রং দ্যাট ইজ রং আপনি কি বলেছিলেন এটা কি পজিটিভ থাকে আপনি বলেছেন এটা কি পজিটিভ থাকে পজিটিভ নেগেটিভ সেকেন্ড থিং হচ্ছে উনি যেহেতু বলছেন যে মেডিকেল বিল দিতে হবে ফাইন্যান্স দিতে হবে বিধায়ক মন্ত্রীদের ভাতা বৃদ্ধি করা যাবে না যখন বৃদ্ধি হবে নজর রাখবেন যে রঞ্জন দাবুর যেন বৃদ্ধি না হয় বাকি মশাই করে মাননীয় অধ্যক্ষ মহোদয় মাননীয় অধ্যক্ষ মহোদয় আমি মাননীয় অর্থমন্ত্রী বাজেটে যে বিষয়গুলো জনকল্যাণকারী এবং যেখানে সবচেয়ে বড় একটা রাজ্যের উন্নয়নের জন্য তার জন্য এই বাজেটে সবচেয়ে শিক্ষাতে বেশি টাকা বরাদ্দ করা হয়েছে শিক্ষা খাতে বরাদ্দ 4,09,39 কোটি টাকা এবার যদি কারো পছন্দ না হয় যে শিক্ষা খাতে অর্থ বৃদ্ধি করা হচ্ছে তারা যখন আপনাকে প্রস্তাব দেবে হ্যাঁ বা না তারা না বলতে পারে এতে বোঝা যাবে যে বিরোধীরা শিক্ষা খাতে টাকা বৃদ্ধি সমর্থন করছেন এটা তাদের নৈতিক বা তাদের ব্যক্তিগত ব্যাপার এখন বাজেটের মধ্যে সেটা রয়েছে সেটা জনগণের কল্যাণের জন্য যদি তারা মনে করে সড়ক উন্নয়নের জন্য 1363 কোটি ধরা হয়েছে না করলে তারা না করবে স্বাস্থ্য পরিষেবার জন্য 1756 কোটি টাকা ধরা হয়েছে তারা যদি মনে করে সেটা সহায়তা করবে না পছন্দ করবে না তারা না বলতে পারবে এবং কৃষি ও কৃষি কল্যাণে কৃষি সম্বন্ধীয় 1436 কোটি টাকা এখানে 13টি প্রকল্প রয়েছে এর মধ্যে মুখ্য
মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা 59 কোটি টাকা এবং বিশেষভাবে মুখ্যমন্ত্রী ইন্টিগ্রেটেড গ্রুপ ম্যানেজমেন্ট প্রোগ্রাম বরাদ্দ করা হয়েছে 10 কোটি টাকা। শুধু তাই নয়, ক্রিয়া ক্ষেত্রে এখানে উন্নয়নের জন্য 8 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এখানে বিশেষভাবে জনদরদি জনগণ বিশেষভাবে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমি বিশেষ আলোচনা করবেন আজকে একটা দৈনিক সংবাদ পত্রিকা প্রথম পাতায় জনকল্যাণে সরকার তার বাজেট 2017-18 থেকে 2017-18 থেকে 2.5 কোটি বৃদ্ধি করেছে, যেটা আগে ছিল মাত্র কত, মাত্র 400 কোটি টাকা, সেটা এখন 1000 কোটি টাকা হয়েছে। আগে 17-18-তে 403 কোটি 39 লক্ষ টাকা, সেটা এই 5 বছরের মধ্যে সরকার বৃদ্ধি করেছে 1080 কোটি 64 লক্ষ টাকা। তাহলে তো দুঃখ হবে, জনগণের কাছে যেতে পারবে না। এর মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী চিন্তাধারা, সেগুলো জনগণকে আত্মনির্ভর করার জন্য যে প্রয়াস চালাচ্ছে, তার জন্য গ্রামে গঞ্জে চলছে ভারতীয় চলছে সমাজের অন্তিম ব্যক্তির উন্নয়ন করো, দেশের উন্নয়ন হবে। আমাদের বাজেট মুরগি এবং দীনদয়াল উপাধ্যায়ের অন্তর্নিহিত যে চিন্তাধারা, গরিব কল্যাণ যোজনা থেকে শুরু করে সমাজের অন্তিম ব্যক্তির উন্নয়ন, এসসি এসটি ওবিসি মাইনরিটি সমাজের মানুষের উন্নয়ন, দেশের উন্নয়ন, সেই উন্নয়নের নিরিখে এই বাজেট হয়েছে। কমিউনিস্টরা দীর্ঘদিন যখন বাজেট করতো, যারা মার্ক্সবাদী, তাদের বাজেটের চিন্তাধারা সমাজতান্ত্রিক। আপনারা এখানে যারা বিরোধী দলে ছিলেন কংগ্রেসে, তারা কি করছিলেন, জোট বের করেছে, ল্যান্ড ট্যাক্স টিআরটিসি সমস্ত ধ্বংস হয়েছে। এখন এই সরকারকে তাদের পাপের বোঝা নিতে হচ্ছে। এবং 2018 সালে যখন মানুষ বামফ্রন্টকে ক্ষমতা থেকে বিতাড়িত করেছিলেন, তখন 13,000 কোটি টাকা ঋণ রেখে দিয়ে গেছেন। সেই ঋণ এই বাজেটের মধ্যে তার আসল এবং সুদ দিতে প্রায় সরকারকে 300 কোটি টাকার উপরে খরচ করতে হচ্ছে। কারণ এই সরকার বহন করে নতুন উদ্দীপনা নিয়ে সরকার কাজ করছে। 2017-18-তে বাজেট ছিল 15,700 কোটি টাকা, সেটা এখন 27,654 কোটি 40 লক্ষ টাকা 5 বছরের মধ্যে বৃদ্ধি করেছে। আলোচনা হচ্ছে ঘাটতি কত, 611 কোটি টাকা। আমরা যখন 18-তে ক্ষমতায় এসেছি, তখন যে বাজেট হয়েছিল, বাজেট 3টা হয়। একটা হল সুষম বাজেট, অর্থাৎ সরকারের আয় ব্যয় সমান, একে বলা হয় সুষম বাজেট। আরেকটা হলো উদ্বৃত্ত বাজেট, সেটা হলো সরকার যে বাজেট করবে তাতে সরকার আয় বেশি, সেটাকে বলা হয় উদ্বৃত্ত বাজেট। আর ঘাটতি বাজেট হলো সরকার যে বাজেট করছে তার থেকে ঘাটতি। ঘাটতি কোন থেকে আসবে, সরকার হয় নতুন করে কর আরোপ করতে হবে, নতুবা কারো থেকে সেটা নিতে হবে। আবার কি করে, ঘাটতি বাজেট সেটা ভালো, কিন্তু ঘাটতির পরিমাণ যাতে বেশি না। ঘাটতি কেন ভালো, তখন সরকার কি করবে, যারা আমাদের সরকারের যারা যেমন লোক আছে, যেমন গাড়ি আছে, তাই যাতে গাড়িটা কম ব্যবহার করে, অর্থাৎ সরকারি খরচটাকে সামঞ্জস্য টানা, যাতে মানুষের উপরে কর চাপালাম না, আমার ঘাটতিটা পূরণ করতে কোথায় থেকে, তখন সরকার নির্দেশ দেবে যে যারা অফিসার রয়েছে, এমএলএ হোক মন্ত্রী হোক, যাও তোমার টাকা আস্তে আস্তে তোমার দপ্তরে কম খরচ করতে হবে, তাহলে সামঞ্জস্য, তাহলে লোকের উপরে কর চাপায় না। তাই না আমাদের সরকার একটা কর বা বৃদ্ধি করবেন না, নতুন করে আবার নতুন নতুন উদ্দীপনা, নতুন কাজ করছে, শিক্ষা, স্বাস্থ্য এবং ব্যক্তিগতভাবে কৃষি থেকে ফিশারি থেকে, যেগুলোর উপরে আত্মনির্ভর করে রাবার, বেশিরভাগ জনজাতির মধ্যে রাবার রয়েছে। এখানে আলোচিত হয়েছে যখন মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী, উনি সব দৃষ্টিভঙ্গিতে যুক্তিসঙ্গত কথা বলেছেন যে জনজাতি এরিয়ার ভিতরে খরচ করা হচ্ছে। আমিও তো একটা এরিয়ার মধ্যে রয়েছি, আমি এখানে বলবো যেটা তোমরা ছড়া আমার পরিস্থিতি সবগুলা এডিসি। এবার সরকার সেখানে 8 কোটি টাকা রাস্তা দিয়েছে, বামফ্রন্ট করেছিল, তারা কোনোদিন সেখানে রাস্তা হয়নি। একটা সুন্দরবন এরিয়া রয়েছে, দীর্ঘদিন সেখানে রাস্তা হয়নি, 3.5 কোটি টাকা রাস্তা হচ্ছে। জেলাগ্রাম একলব্য বিদ্যালয় 7 বছর পর্যন্ত সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দিয়েছে,
জনজাতিরা যদি লেখাপড়ায় শিক্ষিত হয় তাহলে বামপন্থী সরকার ক্ষমতা থাকতে পারবে না। 7 বছর পরে আমাদের সরকার আসার পর আরো আমরা টাকা বৃদ্ধি করে 400 জনজাতি ছাত্রের জন্য জেলার বিদ্যালয় সেখানে হচ্ছে। এবং আপনারা যাদের শান্তিকারী আশ্রমের দিকে গেলে শহরে এমন রাস্তা নেই, পেপার দিয়ে 6 কোটি টাকা দিয়ে এডিসি এরিয়ার মধ্যে করা হয়েছে। এখানে সম্মানীয় বিরোধী দলনেতা আছেন, আপনারা আসতে পারেন। দাদা, কেন্দ্রীয় সরকার টাকা দিয়েছিলেন বিশেষ করে অমরপুরে একটা টাক্সিয়ারি সেন্টার, অর্থাৎ আবর্জনাকে সেখানে রিসাইক্লিং করে ওদের চিন্তাধারা কোনো কিছু বাদ দেওয়া হবে না, তা থেকে জৈব রাসায়নিক সার তৈরি করা হবে, যে প্লাস্টিকগুলো রিসাইক্লিং করে সেগুলোকে আবার ব্যবহার করে 2.5 কোটি টাকার কাজে আমি একটা এডিসি এরিয়া শহর সংলগ্ন, তারা সেখানে গিয়ে নেতৃত্বে এডিসি যারা মেম্বার হয়েছে নাম বললে আমাকে লাভ দিবে, ভেঙে চুরে কুড়িয়ে দিয়েছে। আমি সেখান থেকে সেটা তুলে নিয়ে নন এডিসির মধ্যে করেছি। 18 লক্ষ টাকার জিনিস সবগুলো তারা নিয়ে গেছে, শ্মশান মরুভূমি বানিয়ে দিয়েছে। সরকার চাইছিল সেখানে হেলিকপ্টার করার জন্য, এই হলো উন্নয়ন। তারা একটা শিক্ষা ভান্ডার, সেটা হলো মুক্ত দয়ার পাড়া, সেখানে হলো সেটা নাম হলো মুক্ত দয়ার পাড়া জেবি স্কুল। এই স্কুলের আগে 4 জন টিচার ছিলেন, ছাত্র ছিলেন 65 জন। তারা আসার পরে তাদের হাতে ক্ষমতার জন্য চিৎকার করছে, ক্ষমতাকে অপব্যবহার করলে 2 জন শিক্ষক বিজেপি সমর্থিত, তাদেরকে আত্মযুক্ত ত্রিপুরা বদলি করে দিলেন বাড়ি সেখানে। এখন সেখানে মাত্র 34 জন ছাত্র রয়েছে, সেখানে মাস্টার নেই, মাত্র 2 জন মাস্টার। এই হলো উন্নয়ন কাজে, এই হলো দিশা। পয়সা দাও, লুট করো, জনগোষ্ঠীকে জনজাতিকে বিভ্রান্ত করো, এই রাজনীতি চলে না। আলোচনা করা যায়, বৈঠক করা যায়, গন্ডগোল করা যায়। ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদীর চিন্তাধারা আমাদের মানিক শাহের নেতৃত্বে সরকার জনগণকে জন্য একটা উন্নয়ন মানুষের হৃদয়ের সঙ্গে সেটা যুক্ত হয়ে গেছে। সুতরাং মাননীয় উপাধ্যক্ষ মহোদয়, আমি অধ্যক্ষ মহোদয়, আমি আপনারা এখন আমাকে সময় দিয়েছেন, সময় আমি আর নেব না। আমি অনেক ভাবে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সঙ্গে সঙ্গে প্রত্যেকে জনগণের প্রতি অন্তিম সর্ব মানুষের জন্য এই বাজেট একটা সরকারের লক্ষ্য দিশা ঠিক করে দিচ্ছেন, যে ভবিষ্যৎ আমাদের কোন দিকে যাবে। আত্মনির্ভর করার জন্য, ছেলে মেয়েদের আত্মনির্ভর হওয়ার জন্য চেষ্টা করছে। চাকরি দিয়ে সমস্যার সমাধান হবে না, চাকরিও চলবে, সঙ্গে সঙ্গে সরকারের জন্য এই বাজেটে এক উৎকৃষ্ট বাজেট সেখানে পেশ করেছে। তার জন্য এই বাজেটের প্রতি আমি আমার পূর্ণ সমর্থন জানিয়ে আমার কথা বলা শেষ করলাম। নমস্কার, সবাইকে ধন্যবাদ। মাননীয় সদস্য শ্রী শম্ভুলাল চাকমা মহোদয়। মাননীয় স্পিকার মহোদয়, একটা সুন্দর সবকিছু আলোচনা মুখ্যমন্ত্রী আর বর্তমান নোট দিয়েছে। একজন বললেন প্রচুর সংখ্যা আছে, এখানে ওনাদের যা আছে মোটামুটি পাওয়া হয়েছে। আমাদের আছে 10 জন, যেমন আপনাদের বলছে আপনাদের চিন্তাধারা শুনুন, ওরা ঠিক আছে সম্ভব বলুন। থ্যাংক ইউ মাননীয় স্পিকার মহোদয়। আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী জাতি জনজাতিদের সকলের প্রিয় শ্রদ্ধেয় ডক্টর মানিক শাহ মহোদয়ের নেতৃত্বে এবং আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে দ্বিতীয়বারের যে সরকার, সেই সরকারের মাননীয় অর্থমন্ত্রীর পেশ করা যে বাজেট 2023 এবং 24-এর জন্য এই জনকল্যাণমুখী বাজেটে সর্বসম্মতি
সকলে সুন্দর দৃষ্টিভঙ্গি, পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে এই বাজেটকে সাপোর্ট করার আহ্বান নিয়ে আমি কয়েকটা বিষয় নিয়ে এই পবিত্র হাউসের সামনে আলোচনা রাখব। আমি শুনছিলাম আমাদের মাননীয় এলপি স্যারের বক্তব্য। উনি এই বাজেটকে কেন্দ্র করে, এই বাজেটকে উদ্দেশ্য করে একটা প্রশ্ন করেছিলেন বা একটা মন্তব্য করেছেন যে এই বাজেটের নাকি কোনো দিশা নেই, অর্থাৎ এই বাজেটের মাধ্যমে ত্রিপুরা রাজ্য চলবে না, উন্নয়ন হবে না। যারা রয়েছেন সর্বস্তরে, যারা ছাত্র, যুবক, বিভিন্ন বয়সে, বিভিন্ন পেশার যারা রয়েছেন, কারোর কোনো উপকারে আসবে না। সেজন্য ওনার মতে নাকি এই বাজেট দিশাহীন। আমি মাননীয় এলপি সাহেবকে জিজ্ঞেস করতে চাই, এই থেরাপি প্রকল্প নিয়ে গঠিত যে বাজেট, এই বাজেটের মধ্যে আমরা দেখতে পেলাম 50 কোটি টাকা এই 5 বছরের মধ্যে 50 কোটি টাকার বিনিময়ে চিফ মিনিস্টার দক্ষতা উন্নয়ন প্রকল্প, এই প্রকল্পের দ্বারা আমরা কি দেখতে পেলাম? এআই, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটা পৃথিবীর মধ্যে একটা নতুন শব্দ, যে শব্দের সাথে বিগত 5 বছরেও আমরা পরিচিত ছিলাম না। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই শব্দের সাথে, এই কাজের সাথে, এই টেকনোলজির সাথে ত্রিপুরা রাজ্যের যুবশক্তিকে যাতে শিক্ষিত করে তোলা যায়, সেজন্য এই জনকল্যাণমুখী সরকারের একটা ঐতিহাসিক পদক্ষেপ। তাই আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের জনপ্রিয় জননেতা শ্রদ্ধেয় ডক্টর মানিক সাহা মহোদয়কে। ওনার নেতৃত্বে ত্রিপুরা রাজ্যের যুবকদেরকে আধুনিক প্রযুক্তির সাথে সামঞ্জস্য রেখে নিজেদের জীবন জীবিকা নির্বাহ করার জন্য, সুযোগ সুবিধা করার লক্ষ্যে, তাদেরকে সুশিক্ষিত করার লক্ষ্যে এই যে চিফ মিনিস্টার দক্ষতা উন্নয়ন প্রকল্পের জন্য 50 কোটি টাকা আগামী 5 বছরের জন্য বরাদ্দ করার জন্য। এই এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে কি হবে? ড্রোন প্রযুক্তি শেখানোর মাধ্যমে কি হবে? ইন্টারনেটের যে সমস্ত বিভিন্ন বিষয়গুলো রয়েছে, সেই বিষয়গুলোর উপরে ট্রেনিং দিয়ে যুবকদেরকে সেই সমস্ত বিষয়গুলো শিখিয়ে কি লাভ হবে? স্মার্ট সিটি সার্ভিসেস উন্নয়ন করার জন্য যুবকদেরকে ট্রেনিং দিয়ে কি লাভ হবে? এবং স্মার্ট এগ্রিকালচারের বিষয় নিয়ে ট্রেনিং দিয়ে কি লাভ হবে? এই বিষয়টা হলো বিরোধী যারা রয়েছেন, আপনাদের হয়তো মনে হতে পারে ত্রিপুরা রাজ্যের উন্নয়নে এই চিফ মিনিস্টার দক্ষতা উন্নয়ন প্রকল্পের 50 কোটি টাকা কোনো কাজে লাগবে না, বা এই প্রকল্পের কোনো কাজে লাগবে না। কিন্তু আমি বলতে চাই, আজকে এখানে আরেকটা বিষয়, ফিল্ম ইন্ডাস্ট্রি বা ফিল্ম যে ইনস্টিটিউট গড়ে তোলা হয়েছে আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে, কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম যে ইনস্টিটিউট রয়েছে, তার আদতে তার সেই তুলনায় বা অর্থাৎ সেই ধরনটাকে সামনে রেখে এখানে আমরা জানি বর্তমান যুগে আধুনিকতার কথা বলতে করে যাব বিভিন্ন বিষয়ে। অনেক যুবক বর্তমানে ব্লগার, বর্তমানে ইউটিউবার, বর্তমানে ইনস্টাগ্রামের একজন সেলিব্রিটি, তারা প্রত্যেকটা মাসে হাজার হাজার টাকা, কেউ আছেন লাখের উপরে টাকা ইনকাম করেন। কিভাবে? ইউটিউবে নিজের ট্যালেন্টটাকে প্রকাশ করার মাধ্যমে, ইনস্টাগ্রামে নিজের ট্যালেন্টটাকে প্রকাশ করার মাধ্যমে। এবং এই সমস্ত ইউটিউব, ইনস্টাগ্রাম, বিভিন্ন ব্লগ পরিচালনা করার জন্য দক্ষতার প্রয়োজন হয়, স্কিলের প্রয়োজন। সেই স্কিলটা করে দেওয়ার জন্য আমাদের সরকার বিগত বাজেটে কি করেছিল? একটা ইনস্টিটিউট করলো। কত প্রথমবারে আমাদের যে সরকার ছিল, আমাদের মাননীয় মন্ত্রী চৌধুরীর নেতৃত্বে, তো সেখানে একটা কোর্সের পড়াশোনা করে, একটা বিষয়ে পড়াশোনা করে স্টুডেন্টসরা পাস আউট হয়েছে।
এখন আবার যুক্ত করে দেওয়া হয়েছে নতুন 5টি কোর্স, অর্থাৎ 5+1 6টা কোর্স নিয়ে পড়াশোনা চলবে। অর্থাৎ যে সমস্ত যুবক যুবতীরা গ্রাজুয়েশনের পর বা হায়ার সেকেন্ডারির পর শিক্ষা নিতে চায়, ড্রামা, অ্যাক্টিং বা বিভিন্ন বিষয়ে যারা নিজেকে সেই সমস্ত বিষয়গুলোর উপরে এস্টাবলিশ করতে চায়, তাদের জন্য একটা সুন্দর একটা ভবিষ্যৎ, সুন্দর একটা রাস্তা খুলে দেওয়া হলো। এটা কিন্তু কম নয়। আজকে আমরা যে বলি আত্মনির্ভর, আমাদের মাননীয় লিডার অফ অপোজিশন স্যার মহোদয় বলেছিলেন যে আত্মনির্ভর কি শুধু ভাষণে হবে, প্র্যাকটিক্যালি সেটা থাকবে না। আমি মাননীয় স্যারকে বলতে চাই এটাই আত্মনির্ভরতা, যে আমাদের যুবক ছেলে মেয়েরা নিজের পায়ে যাতে দাঁড়াতে পারে, এটাই আত্মনির্ভরতা। আত্মনির্ভরতা মানে এই নয় যে চাকরি নেওয়ার মাধ্যমে, সরকারের কাছ থেকে সরকারি চাকরি দাবি করার মাধ্যমে শুধুমাত্র জীবন জীবিকা নির্বাহ করা, সেটা নয়। এটা আপনিও মনে করেন, আমিও মনে করি, কিন্তু দিস ইজ ক্লিয়ার যে ইউ আর অপোজিং জাস্ট আপনি একজন বিরোধী দল নেতা হিসাবে আমাদের বাজেটকে বিরোধ করার জন্য বিরোধ করছেন। কিন্তু আমি নিশ্চিত যে আমরা সবাই বিরোধী দলের, আমাদের অনারেবল এক্স এমপি এবং বর্তমান এই বিধানসভার মাননীয় সদস্য সিনিয়র লিডার জিতেন্দ্র চৌধুরী থেকে শুরু করে প্রত্যেকে আপনারা একমত যে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যে ভারত, নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আজকের যে ত্রিপুরা, ডক্টর মানিক সাহাজির নেতৃত্বে আজকের যে ত্রিপুরা, এই ত্রিপুরা রাজ্যবাসী আগে কখনো দেখেনি, এটাই নতুন ত্রিপুরা, এটাই শ্রেষ্ঠ ত্রিপুরা। যে আমরা আশা করিনি সামুর মতন এলাকায়, আজকে সামুর নামটা টানছি এই কারণে আমাদের বিরোধী দল নেতা স্যারের কাছ থেকেও সামুর নামটা শুনতে পেয়েছিলাম, তার কারণে জলের বিষয়ে উনি বলতে গিয়েছিলেন কি পেপারে কোনো একটা খবর সম্ভবত উনি এনেছিলেন, যেখানে সামুর ব্যাপারে জলের বিষয়ে একটা খবর উঠেছিল। আমি বলতে চাই এখানে ক্লিয়ার করি, গত 5 বছর আমি যা দেখলাম DWS ড্রিঙ্কিং ওয়াটার এন্ড স্যানিটেশনের দপ্তরের তরফ থেকে যে সমস্ত ড্রিঙ্কিং ওয়াটারের জন্য জলের ব্যবস্থা, জলের যোগান করার ব্যবস্থা হয়েছে, এর আগে ত্রিপুরা রাজ্যবাসী তা দেখতে পাইনি। তারপরেও বিভিন্ন জায়গায় রাস্তা অবরোধ জলের জন্য বিভিন্নভাবে, নাটকীয়ভাবে, এর পেছনে কারা আমরা সবাই জানি। কারণ 2023-এর বিধানসভাকে কেন্দ্র করে ওনারা চেয়েছিলেন ভারতীয় জনতা পার্টির সরকারের বিরুদ্ধে অপপ্রচার করার মাধ্যমে নিজেদের দিকে জনসমর্থন করিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন, অপচেষ্টা বলা যায়। কাজে সেই চেষ্টায় কিন্তু ওনারা সফল হতে পারেননি। কেননা আজকে সাউরুর মানুষ যেটা ভাবতে পারেনি, গোবিন্দবাড়ি, পূর্ব গোবিন্দবাড়ি, রাজমুনির রাজাপাড়া, টাঙ্কারাই রাজাপাড়া, কালচরার মতন এলাকায় মাননীয় মন্ত্রী, মুখ্যমন্ত্রী এবং DWS এর প্রাক্তন মন্ত্রী সুশান্ত চৌধুরীর নেতৃত্বে যে সমস্ত ডিপ টিউবওয়েলগুলো আমরা বোরিং করে সাকসেসফুল হয়েছি, সেই সমস্ত জলের এইগুলো কিন্তু ব্যবস্থা করা বিগত দিনে আমরা দেখতে পাই। কাজে এটা কি আত্মনির্ভরশীলতা নয়? এটা কি জনজাতির উন্নয়ন নয়? তালছড়ার মানুষ পরিশুদ্ধ পানীয় জল খাবে, পরিশুদ্ধ পানীয় জল পান করবে, সেটা কি জনজাতির জন্য নয়? জনজাতির জন্য কি শুধু এডিসি প্রশাসনকে টাকা দিয়ে পরিচালনা করার জন্য এডিসি জনজাতির উন্নয়ন হবে? আজকে আমরা এখানে আমি বলতে পারি আশা করেছিলাম যে এমএলএ হিসাবে 2018-এ নির্বাচিত হওয়ার পর আমি সামরিক বিধায়ক হিসেবে যখন কাজ করা শুরু করি, তখন দেখেছিলাম যে এডিসি স্কুলগুলো আমার অনারেবল মেম্বার উল্লেখ করেছিলেন, মাস্টার নেই, ক্লাস চলে না, স্টুডেন্টসের সংখ্যা কম। আমাদের আরেকজন টিপ্রা মথা দলের মাননীয় মেম্বার এই বিধানসভা, উনি উল্লেখ করেছিলেন স্টুডেন্টস নেই, মাস্টার নেই, কেন হবে? আমি মনে করেছিলাম, আশা করেছিলাম এবার যেহেতু জনজাতি ভিত্তিক একটা রাজনৈতিক দল জনজাতিদের উন্নয়নের জন্য আশা দিয়ে, আকাঙ্ক্ষা দিয়ে, একটা স্বপ্ন দেখিয়ে নিজেরা এডিসিতে সরকার গঠন করেছেন, হয়তোবা এবার এডিসি স্কুলগুলো সুন্দরভাবে চলবে, হয়তোবা এবার জেবি স্কুলগুলো সুন্দরভাবে চলবে, টিচাররা ক্লাস করতে যাবেন,
এসপি স্কুলগুলোতে শিক্ষক মহোদয়রা নিজেদের দায়িত্ব পালন করার জন্য ওখানে যাবেন। আমাদের জনজাতির যে সমস্ত ছেলে মেয়েরা আগরতলায় এসে পড়াশোনা করতে পারে না, ধর্মনগরে গিয়ে পড়াশোনা করতে পারে না, কুমারঘাটে গিয়ে পড়াশোনা করতে পারে না, তাদের জন্য চিন্তা ভাবনা করে আমাদের এডিসির যে সরকার রয়েছে ত্রিপুরা মমতার নেতৃত্বে জনজাতির কথা বলে যারা এডিসির ক্ষমতা দখল করেছেন তাদের নেতৃত্বে সম্ভবত এই জিনিসটা ঠিক হয়ে যাবে। কিন্তু না, দুর্ভাগ্যের বিষয় আমরা উল্টো কি দেখতে পেলাম, আমাদের মাননীয় সদস্য উল্লেখ করেছেন কি, যে স্কুলগুলোতে এডিসি ইলেকশনের আগে 4 জন ছিল টিচার, 6 জন ছিল টিচার, সেই সমস্ত টিচারগুলো সবাই যার যার বাড়িতে আসলো, স্কুলগুলো ফাঁকা। একজন টিচার দিয়ে কি স্কুল চলে? একজন টিচার দিয়ে কি স্কুল চলে? আপনারা বলবেন না, তাহলে কেন? আপনারা কেন বলছেন না? আপনাদের গুণগান গায়, আপনারা ওদেরকে সুযোগ সুবিধা দিচ্ছেন, কিন্তু একবারের জন্য চিন্তা ভাবনা করছেন না যে কিভাবে পড়াশোনা করবে, কিভাবে তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। না, সেদিকে লক্ষ্য নেই, শুধু লক্ষ্য যারা এডিসি ইলেকশনের আগে আমাদেরকে আপনাদেরকে সাহায্য করেছিল সে তাদের সুবিধা পেয়েছে। এই হলো কাজে দুর্ভাগ্যের বিষয়। আজকে যারা জনজাতিদের উন্নয়নের কথা বলে এডিসিতে সরকার গঠন করেছেন ওনারাই বেমালুম ওনাদের শিক্ষা ব্যবস্থা কিভাবে চলছে। কিন্তু আমি কনফিডেন্ট অন আওয়ার গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট। কিভাবে? দুটো বিকাশ স্কুল, একটা সামুন ক্লাসরুম স্কুল আর একটা সৈনিকা গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম স্কুল। এই দুটো স্কুলে পতন পাতন চলছে। বর্তমানে সৈনিকা মাননীয় বিধায়ককে আমি অনুরোধ সঙ্গে বলছি যে এডিসি কোন স্কুলে একজন টিচার আছে বা কোন স্কুলে একটা স্কুলে নাম বললে খুব সুবিধা হবে আমাদের জানার খুব প্রয়োজন। আমি মাননীয় অনারেবল মেম্বারসকে বলবো উইদাউট প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স আমি আসি না, নাম সত্যবান কারবারিপাড়া যে স্কুল লিখে রাখুন, তেজেন্দ্র কারবারিপাড়া এসবি স্কুল লিখে রাখুন, লিখে রাখুন, লিখে রাখুন কাঙ্কারাই রাজাপাড়া জেবি স্কুল লিখে রাখুন, মুক্তদয় এলাকা। আমার কোন স্কুলগুলোর নাম বলে শেষ হবে না, আপনার লাগবে। এই ব্যাপারে আপনি কোনো ব্যবস্থা নিয়েছেন বা কোনো অভিযোগ করছেন? ইয়েস ইয়েস আই থট ইন আইএসএডিসি আমি আইএস এর সাথে কথা বলেছিলাম, আইএস এর আইএস ইন্সপেক্টর অফ স্কুল ওনাকে বলেছিলাম, ওনার কাছে দ্বারস্থ হয়েছিলাম, লিখেছিলাম, কোনো উত্তর নেই। উল্টো কিভাবে শিক্ষা ব্যবস্থাকে আরো বরবাদ করা যায় সেই চেষ্টাটা চালাচ্ছি। আমি ধিক্কার জানাই, এলাকার জনগণের প্রতিনিধি হিসেবে আমি ধিক্কার জানাই। এই অবস্থার পরিবর্তন দরকার। আপনারা সবাই এগিয়ে আসুন। দিস ইজ অনলি নট ফর মি, নট ফর মাই কনস্টিটিউয়েন্সি পিপল, নট ফর মাই কনস্টিটিউয়েন্সি স্টুডেন্টস, অলসো আমাদের সবার জন্য। আপনারা এগিয়ে আসুন। আমরা যদি প্রকৃতপক্ষে যদি জনজাতি এলাকার উন্নয়ন চাই, কেন আমরা স্কুলগুলো লক্ষ্য দেব না? আমি বলতে চাইছিলাম করার জন্য বলতে পারিনি যে বিদ্যাজ্যোতি প্রকল্পের আওতায় আমার বিধানসভার মধ্যে যে দুটো স্কুল, একটা সামনুল ক্লাসরুম স্কুল আর একটা হচ্ছে সৈনিকা গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম স্কুল। সৈনিকা গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম স্কুল আমি গর্বের সাহিত্য বলতে পারি, ধন্যবাদ জানাই আমাদের শিক্ষামন্ত্রীকে তৎকালীন মাননীয় রতনলাল মহোদয়কে। আমাদের এলাকায় দুটো একলব্য মডেল বিদ্যাজ্যোতি স্কুল দেওয়ার কারণে আজকে এই বিদ্যাজ্যোতি প্রকল্পের স্কুলে যে রেজাল্ট হচ্ছে অবাক হওয়া, 100% পাস। ফার্স্ট ডিভিশনের অভাব নেই, সেকেন্ড ডিভিশনের অভাব নেই, কোয়ালিটি এডুকেশন এবং ভর্তির জন্য পুরো অন্তরায় থেকে ফি সিট আমরা দিতে পারছি। এই কয়েকদিন আগে আমাদের একটা নতুন বিল্ডিং কমপ্লিট হয়ে গেল। আমি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে অনুরোধ করব সেই স্কুল বিল্ডিং উদ্বোধন করার জন্য আপনি আসবেন। সামনুবাসীর তরফ থেকে আপনাকে নিমন্ত্রণ রইল যে আপনি আসবেন, উদ্বোধন করবেন, যাতে আমরা সেই সামনে এলাকার ছাত্র এবং ছাত্রীদের কোয়ালিটি ডিভিশন দিতে পারি। ওনাকে ঠিক। এরপরে আমরা জানি ফায়ার ট্রেনিং কলেজ, এই বাজেটের বাইরে যাব না, বাজেটের বাইরে যাব না। ফায়ার ট্রেনিং কলেজের জন্য একটা কথা বলা হয়েছে এই বাজেটের মধ্যে। আমরা জানি বিভিন্ন সময়ে আগুনের কারণে, এটা অ্যাক্সিডেন্টলি হোক বা যে কোনো কারণে হোক, যখন
কোনো বাজারে আগুন লাগে বা কোনো বাড়িতে আগুন লাগে, কি করবে, কি বিষয়, বিভিন্ন বিষয় নিয়ে আমাদের ফায়ার কর্মীদের আরো বেশি করে শিক্ষিত করে তোলার জন্য তাদের জন্য ট্রেনিং সেন্টার, ট্রেনিং কলেজ খোলা হয়েছে। এটা কি দিশা নয়? এটা তো ভবিষ্যৎ দেখানোর জন্য দিশা। ভবিষ্যৎটা কোন দিকে যাবে, ফিউচার কোন দিকে যাবে, কোথায় যাবে, সেই দিশা দেখানোর জন্যই এটা। তাহলে কেন বাজেট দিশাহীন হবে? এই অযৌক্তিক এলিগেশন কেন আসবে? এরপরে ইউনিটি মল 100 কোটি টাকার বিনিয়োগ। ইউনিটি মল মানে কি? যে সমস্ত ইউনিক প্রোডাক্টগুলো সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে বিভিন্ন ইউনিক প্রোডাক্ট, সারা ভারতবর্ষের মধ্যে বিভিন্ন ইউনিক প্রোডাক্ট, সেই সমস্ত ইউনিক প্রোডাক্টগুলোকে একসাথে একত্র, এটা কি দিশা নয়? এটা কি দিশা নয়? অবশ্যই দিশা। আত্মনির্ভরতার একটা প্রমাণ এবং ভবিষ্যৎ ত্রিপুরাকে আমরা কোন দিকে নিয়ে যাব তার একটা দিশা। জন আরোগ্য কথা উল্লেখ করেছিলেন আপনি, তারপরে আমি একটু উল্লেখ করবো, কারণ বিষয়টা সামনেবাসী জনপ্রতিনিধি হিসাবে আমি সবচেয়ে বেশি ভুক্তভোগী। আমার এলাকার মানুষ বিগত 25 বছর যাবৎ বঞ্চিত ছিলেন। অর্থনৈতিক কোনো তাদের ক্ষমতায়, অর্থনৈতিক সমৃদ্ধ, অর্থনৈতিকভাবে তাদের শক্তিশালী করার কোনো উদ্যোগ নেওয়া হয়নি তৎকালীন সময়ে। সুপারি ছাড়া 800টা যদি একজনের নামে স্যাংশন হতো, সেই বিগত 25 বছরের কথা বলছি, যারা জনজাতিদের ব্যবহার করে 20 সিট নিয়ে সরকার গঠন করেছিলেন, সেই জনদরদি, তথাকথিত জনদরদির উদ্দেশ্য করে বলছি। 800 সুপারি ছাড়া যদি কোনো ব্যক্তির নামে যদি স্যাংশন হয়, ওই ব্যক্তি পেতেন মাত্র 100-150 সুপারি ছাড়া। বাকিগুলো কোথায়? ব্রাঞ্চ মেম্বার, কলগেট মেম্বার, কিকি মেম্বার, ওনাদের কাছে। এই চিত্র ছিল সামনে। বর্তমানে যান, গর্বের সহিত বলতে পারে, গর্বের সহিত 2018 থেকে 2023 অবধি এই 5 বছরের মধ্যে সামনে আমরা অনেক বাগান গড়ে তুলেছি। সুপারি বাগান, ফুলজামুন বাগান, রাবার বাগান। আপনারা গিয়ে দেখুন, আমি ইনভাইট করবো সবাইকে, আসুন, নিজে আপনাদের সাথে থাকবো, দেখিয়ে দেবো। আমরা 2018 থেকে 2023 এর মধ্যে সারা সামনে বিধানসভার মধ্যে কতটা বাগান গড়ে তুলেছি, যেটা বিগত 25 বছরে আমরা পাইনি। তাহলে কিভাবে উন্নয়ন হবে? আর সবচেয়ে সারপ্রাইজ, আমি গতকাল দমপুরে একটা সার্বজনীন কাজে গিয়েছিলাম গতকালকে। আমি মনে মনে ভাবছিলাম, বিগত দিনে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্র অনেক উন্নয়ন হবে, অনেক পরিবর্তন দেখতে পাবো, সেখানে গিয়ে অনেক সুন্দর রাস্তাঘাট দেখতে পাবো। জনজাতিদের অবস্থা অবশ্যই সাধারণ জনজাতিদের অবস্থার সাথে মিল, আমার সেরকম একটা আশা ছিল। যখন গেলাম, সেখানে পৌঁছলাম, আরো বেশি অবস্থা উল্টো। যদি বলতে হয়, হালছড়ার জনজাতিদের কাছ থেকে আরো অবস্থা খারাপ সেই রংপুরের জনজাতিদের অবস্থা, এই অবস্থা। তাহলে যেই ব্যক্তিরা জনজাতিদের কথা বলে আপনারা 25 বছর 35 বছর শাসন করেছিলেন, যান রংপুর যান, মিডিয়ারা আসেন, আপনারা এই মিডিয়াদের উদ্দেশ্য করে আমাদের সারা ত্রিপুরা রাজ্যের জনগণ আপনাদের থ্রু আমাদেরকে দেখছেন, শুনছেন। আমি সবাইকে অনুরোধ করবো, একবার যান, দেখুন রংপুর, সেই কাজের কথা দেখবেন, প্রমাণ পাবেন ওনারা কিভাবে আমাদের রাজ্যটাকে পরিচালনা করেছিলেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আজকে আমাদেরকে উন্নয়নের জন্য পরামর্শ দেওয়াকারী যারা এই বিরোধী বেঞ্চে বসেছেন, পূর্বে কিন্তু ওনারা একটা কথা তুলতে পারেননি, একটা কথা বলতে পারেননি সেই সমস্ত স্বৈরাচারীদের বিরুদ্ধে, এখন একতন্ত্রের সিদ্ধান্তকারীদের বিরুদ্ধে। আর আজকে গণতান্ত্রিক, সর্বপ্রিয় গণতান্ত্রিক দল ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে পরিচালিত সরকারকে ওনারা প্রশ্নবিদ্ধ করছেন, এই হচ্ছে না, সেই হচ্ছে না, অমুক হচ্ছে না, সুমুক হচ্ছে না। দেখুন ভিলেজ কমিটিতে বিগত 25 বছরে আমি নিজে ভুক্তভোগী, সামনে এলাকার মানুষ, ভিলেজ কমিটিগুলোতে কত টাকা পেতাম আমরা? 70,000, 80,000 প্রত্যেকটা বছর ফাইন্যান্সিয়াল ইয়ার দিয়ে 70,000, 80,000 বাড়িয়ে বললাম, কমটা বললাম না, বাড়িয়ে বলে দিলাম, 90,000 বলে দিলাম। তাহলে সেই ফান্ড দিয়ে কি একটা পঞ্চায়েত চলে? বর্তমানে আমাদের সরকার আসার পর ফাইন্যান্স কমিশনের টাকা দিচ্ছে 15 লক্ষ, 12 লক্ষ, 13 লক্ষ। তাহলে এই হচ্ছে নবাব 25 years and now
এই হচ্ছে প্রভাব, এই হচ্ছে পার্থক্য। কাজে আমাদের সরকার সবকা সাথ, সবকা বিকাশ, সবকা প্রয়াস, সবকা বিশ্বাস, এই যে মন্ত্র নিয়ে আমরা চলি, আমাদের সরকার এই মন্ত্রটাকে সামনে রেখে আগামী দিনে আমাদের রাজ্যটাকে কিভাবে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করা যায় সেই লক্ষ্যকে নিয়ে সামনে রেখে আমরা চলেছি। এখানে আমার বন্ধু মাই ব্রাদার হ্যাজ arise the political demand of their party, that is greater Tipra. এটা তাদের রাজনৈতিক দাবি। রাজনৈতিক দাবি হিসেবে ওই পার্টি থেকে নির্বাচিত হয়ে এসেছেন, অবশ্যই আপনারা বলবেন, তাতে আমার কোনো দ্বিধাবোধ নেই। কিন্তু আমাদের রাজনৈতিক দলের একজন কার্যকর্তা হিসেবে, আমাদের রাজনৈতিক দলের, আমাদের ভারতীয় জনতা পার্টির একজন কার্যকর্তা হিসেবে আমরা ভারতবর্ষকে আমরা আমাদের মায়ের সমতুল্য মনে করি, বাণী শ্রদ্ধা করি, রেসপেক্ট করি। আমরা স্বপ্ন দেখি ভারত মায়ের জন্য, বেঁচে থাকি ভারত মায়ের জন্য, মরলে মরে আমরা ভারত মায়ের জন্য। কাজে এই ভারত মাকে টুকরো টুকরো যাদের নেতৃত্বে হয়েছিল স্বাধীনতার আগে, স্বাধীনতার পরে বিভিন্ন জাতি ভিত্তিক, সম্প্রদায় ভিত্তিক ভাবে, সেই সম্প্রদায় ভিত্তিক, জাতি ভিত্তিক ডিভাইডেশন আমরা চাই না। তার কারণে as a simple member of our party, I can't say that I demand greater Tipra, I can't say this one. But আমরা চাই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা। আমি ধন্যবাদ জানাই আপনারা ইলেকশন দিতেছিলেন গ্রেটার ত্রিপুরা নিয়ে, আজ আপনারা বলবেন, কিন্তু আমাদের ক্লিয়ার কনসেপ্ট যে আমরা ভারত মায়ের জন্য, এক ভারত শ্রেষ্ঠ ভারতের জন্য আমরা কাজ করি। কাজে আপনারা জানেন হয়তো গ্রেটার ত্রিপুরা জীবনে সম্ভব নয়, তারপরে আপনারা বলবেন, অবশ্যই অসুবিধা নেই, কাজে আপনার রাজনৈতিক বিষয়। কিন্তু আমি অনুরোধ বিবেক করি না, আসুন একসাথে করি, একসাথে চলি, একসাথে বসবাস করি এবং আগামী ভারতবর্ষকে সুন্দর একটা ভারতবর্ষ, সুন্দর একটা ত্রিপুরা রাজ্য গড়ার মাধ্যমে কিভাবে আমরা সবাই সুন্দরভাবে চলতে পারি, বাঁচতে পারি, তার চিন্তা ভাবনা করে সুন্দর পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে চলি। কিন্তু আমাদের মানুষদেরকে বিভ্রান্ত করে নয়, ভুল পথ দেখিয়ে নয়, সুন্দর রাস্তা দেখান এবং যে সমস্ত অসুবিধাগুলো চলছে সেই সমস্ত অসুবিধাগুলো, সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায় তার চেষ্টা চালিয়ে যায় আমরা সবাই মিলে, এই চেষ্টাতে আসেন। আর সবচেয়ে দুর্ভাগ্য বিষয়, আজকে যে সমস্ত যার কন্ট্রোল করছি, যে সমস্ত রাজনৈতিক দলের বন্ধুরা আগে টিপ্রালের সাপোর্ট করতো না, আজকে তারাই গ্রেটার টিপ্রালের দাবি যারা করেন ওনাদেরকে সাথে নিয়ে আমাদের বিরুদ্ধে লেগে যান। হাস্যকর বিষয়, দুর্ভাগ্যের বিষয়। কাজে আমি সেই দলের লোকদেরকে রিকোয়েস্ট করবো, প্লিজ ডিভাইড করবেন না রাজ্যটাকে। ছোট্ট রাজ্য আমরা, ছোট্ট রাজ্যটাকে আরেকটা রাজ্য করা এটা অসম্ভব ব্যাপার, এটা জীবনে হবেও না। কাজে এরপরে আপনারা যদি রাজনৈতিক ফায়দা লুটার জন্য এই সমস্ত বিষয়গুলো তুলেন, এই সমস্ত বিষয়গুলো যদি করেন, তাহলে রাজ্যবাসীর মঙ্গল হবে না। আমি দীর্ঘায়িত করব না স্যার। সর্বোপরি এই বাজেটকে আমি সুন্দর বাজেট এবং সবাইকে এই বাজেটটাকে সমর্থন করে সুন্দরভাবে রাজ্যবাসীর কাছে একটা সুন্দর মেসেজ দেওয়ার জন্য অনুরোধ করে আমার বক্তব্য মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। নমস্কার, থ্যাংক ইউ। মাননীয় সদস্য শ্রী জিতেন্দ্র চৌধুরী মহোদয়। মাননীয় স্পিকার স্যার, গত 7 তারিখে মাননীয় অর্থমন্ত্রী যে বাজেট পেশ করেছেন 2023-24 সালে, আমি খুশি হতে পারতাম যদি এই বাজেট তিনি যে দৃষ্টিভঙ্গি থেকে বা যে ধারণা থেকে বা যে ধরনের ফর্মুলেশন নিয়ে উত্থাপিত করেছেন, এটা আমাদের রাজ্যের বিকাশের দিকে সত্যি সেরকম একটা সুনির্দিষ্ট প্রতিষ্ঠা দেখাতে পারে। শুরুতেই এটা বলতে হচ্ছে এই বাজেট একটা বিশাল অবিন্যস্ত অসংখ্য গুজরামবিলে করা এবং চরম খামখেয়ালিপূর্ণ একটা বই। স্যার, আমি বিরোধী মঞ্চে আছি, বিরোধীদের জন্য বলছি
আমি অঙ্ক দিয়ে, তথ্য দিয়ে এবং যেভাবে এটার ফর্মুলেশন হয়েছে আমি তার ভেতরে গিয়ে কথাগুলি সেখানে বলতে চাই। এখানে বলা হয়েছে যে গতবারের থেকে বাজেট বেড়েছে। হ্যাঁ, অঙ্কিত একটু বাড়ি যেটার কথা বললাম যে একটা অসংখ্য বোঝা মিলেন করা এটা রেগুলারই অফিসিকেশন। গেল বছর থেকে প্রায় ২,৫০০ কোটি টাকা বাড়িয়ে রাখা হয়েছে, আবার ঘাটতি রাখা হয়েছে। তো ঠিক আছে, ঘাটতি দেখানোটা কোনো অন্যায়। একটা প্রগতিশীল বা উন্নয়নমুখী যে কোনো সরকারের বা সংস্থা একটা সাহস নিয়ে ঝুঁকি নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা করতে গিয়ে যে আমরা অমুক খাত থেকে অমুক সোর্স থেকে কিভাবে আমরা টাকা তুলব, কিভাবে আমাদের আয় বাড়াবো, কিভাবে ভলিউম হওয়ার রিসিপ্টস আমরা করবো এবং ঠিক সেভাবে এক্সপেন্ডিচার আমরা ইনকাম করবো, এটা হতে পারে। দিস ইজ নাথিং রং। কিন্তু স্যার আমি যেটা বলতে চাই, এখানে বাজেট ভাষণের শুরুতেই ৩ নম্বর পয়েন্টের যে প্যারাটা বিল করা হয়েছে সেই জায়গাটি বিসমিল্লাহই বলা হয়েছে। বড়টা কোন জায়গাতে আমি এখানে ফাইন্যান্স সেক্রেটারি দেখছি না, তিনিও যদি নোট করেন ভালো হবে। যেটা রেফার করা হয়েছে ন্যাশনাল জিডিপি, এটা গেল বছর প্রায় 7.7%, তার তুলনায় আরো বেশি 8.8। আবার বলছে যে নেক্সট ফাইন্যান্সিয়াল ইয়ারে আবার কমে যাচ্ছে। আমি বুঝলাম না, হঠাৎ করে এটা গেল বছর এস্টিমেট করলো এটা ন্যাশনাল জিডিপি থেকেও বাড়বে। আবার কি কারণে এটা আবার নেক্সট ফাইন্যান্সিয়াল ইয়ারে আবার কমে যাবে, ইট উইল ডিক্লাইন টু 6.5%। কি যুক্তিতে এটা আমরা বুঝলাম, এটা বলতে চাই কেন বিসমিল্লাহতে বলা। এখানে নিশ্চয়ই সাম্প্রতিক কালে আফটার দি কোভিড during 2021-2022 is a bitter financial year. Indian economic is a havoc hয়েছে। According to the Union Finance Minister, Madam Nirmala Sitaram, তিনি বলেছেন 2021-এ যে আমাদের ইন্ডিয়ান ইকোনমি এটা প্রায় তার জিডিপি মাইনাস প্রায় 0.24। যদিও এগুলি হিসাব করার জন্য ভারতবর্ষের মধ্যে সেই শুরু যে সমস্ত সংস্থাগুলো বিশ্বস্ততে কাজ করে আসতো, এসসিউ মানে স্ট্যাটিস্টিক রক্ষা করার জন্য যে সমস্ত মন্ত্রকরা, এটা দুর্ভাগ্যে আমাদের বর্তমান সরকার অর্থাৎ কেন্দ্রে যারা আছেন তারা আসার পর এই স্ট্যাটিস্টিক্যাল মিনিস্ট্রি বা সিএসইউ ডাটা যারা প্রোভাইড করে এগুলি সবগুলোকে বন্ধ হয়েছে। আমি এমপি ছিলাম, পার্লামেন্টে যখন আমরা প্রশ্ন দিই এই সমস্ত মন্ত্রক থেকে কোনো উত্তর পাওয়া যায় না। সবসময় বলছে যে ডাটা বিং কালেক্টেড, বাট when it will be replied, nobody knows. তখনই যখন এই ডিবেটটা চলছিল, নট অনলি ইন আওয়ার কান্ট্রি, ইভেন ওয়ার্ল্ড ওয়াইড, হ্যাঁ ঠিক আছে কোভিডের জন্য যে পৃথিবীর কয়েকটা দেশ তারা সমস্ত দেশে ইনক্লুডিং আমেরিকা ব্যান্ডেজ নষ্ট হয়েছে, ম্যানুফ্যাকচারিং হয়নি, জিডিপি ডাউন হয়েছে। ইন্ডিয়াতে হবে, কিন্তু ইন্ডিয়াতে যা হয়েছে এবং কেননা মিসম্যানেজমেন্ট। তো এই সময়তে ভারতবর্ষের মধ্যে এখন যে এরকম ডেটা সার্ভের দিক থেকে
থেকে, অর্থাৎ এই ফাইন্যান্সিয়াল বা ইত্যাদি যাদের তথ্য ওয়ার্ল্ড ব্যাংক, IMF, ইউনেস্কো সবাই মানে ভারত সরকারের দেওয়া তথ্যকে ঠিক সেরকমভাবে কেউ করেন না। এই মিডিয়াতে, ন্যাশনাল মিডিয়া বা গ্লোবাল মিডিয়াতে এটা ডিসকাশন, তারাই বলছে যে স্টিল ইন্ডিয়া হ্যাজ টু রিকভার দি রিসেশন অফ দি কোভিড পিরিয়ড। কবে এটা 7.2% হলো, আর এটাকে ছাপিয়ে ত্রিপুরাতে জিএসডিপি 8.8% হয়ে গেল। এটা তো বলছি এটাই শুরুতে বিস্ফোরণতে ভালো কথা। এটার উপরে বেস করে যদি আমরা চিন্তা ভাবনা করি, এভরিথিং উইল বি স্পয়েলড। স্যার, সেকেন্ড যে কথাটা বলা হয়েছে, আজকে সকালবেলা অন্য টপিক আলোচনা করতে গিয়ে মাননীয় পরিষদের মন্ত্রী বলছেন, হাউস উইল বি রুলড বাই রেজুলেশন, রুলস অফ প্রসিডিউর। বইটা দেখি, আমি সুযোগ পেলাম স্যার, আপনি তখন বলছিলেন আপনারা আপনাদের কমিশনের আলোচনার সময় এগুলো কথা বলতেই পারেন, তখন বলুন না স্যার, আপনি অবৈধ বলে বলছি। আমাদের এই বই 156, 157 কি বলেছেন? Budget is presented and for such fact thereafter which will be shall ordinarily be 5 days. Ordinarily 5 days. As the Speaker may allow for this purpose, the House shall be liberty to discuss the budget as a whole. তার মানে it does not limit it to 5 days. এটা 15 দিন হলে, 30 দিন হলে আপত্তি নেই, না 30 দিন হওয়া দরকার, আমরা বলছি। হ্যাঁ, সবাই বলছেন বাজেট গুরুত্বপূর্ণ, 40 লক্ষ মানুষের বিকাশ, অর্থনীতির জন্য, বেকার সমস্যা সমাধানের জন্য, পেনশন হোল্ডারদের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য, আমাদের কৃষি, ইন্ডাস্ট্রি, এডুকেশন, হেলথ কেয়ার, এই বইয়ে বলেছে মিনিমাম 5 দিন হবে। বিএসসি মিটিং এ আপনাদের প্রতিনিধি ছিলেন, আমাদের প্রতিনিধি বলেছে, কিন্তু আপনারা প্লিজ লেট মি স্যার বলুন স্যার, এই জন্য স্যার আপনিও এই ব্রান্ডটা দিতে হবে আপনাকে। আপনার এই রুলস বলছে মিনিমাম 5 ডেজ। 5 ডেজ কেন? আমাদের হাউসে স্যার এখানে দেখুন একটা পত্রিকা বলে ঠিক আছে যে ত্রিপুরার যে সেই ফার্স্ট অ্যাসেম্বলি থেকে 12 ডিসেম্বর যে হাইয়েস্ট 166 দিন, 139 দিন হয়েছে, আর গত 5 বছরে 43 দিন, ইভেন তার আগে 5 বছর 73 দিন হয়েছে। এবার আপনারা যেভাবে এটা সংকুচিত করছেন, এখন স্যার আরো বেশি মানে ট্র্যাজেডি যেটা হলো, মাননীয় পরিষদের দলের নেতা তিনি যখন এখানে ছিলেন, এই বিষয়ে এই হাউস কাপাতে আমাদের মধ্যে দেওয়াল ফাটা টল থাকতে পারবে, ঠিক আছে? আর তিনি এসে এখন বলছেন যে না সরকার, স্যার কি করে আমরা আলোচনা করবো? তো আমি এই সুযোগে আপনি তখন বলেছেন বলেই মনে হলো যে না মধ্যে বলেছেন আপনার সুযোগ পেলে তখন বলে দেবেন স্যার, ইট ইজ বিকজ অফ ইউর সার্ভিস স্যার, ক্ষমা করুন স্যার। আমাদের রাজ্যটা বা দেশটা কৃষি, কেন কৃষি প্রধান বলা? Before the independence, also our country was agrarian. কেন বলা হয়? তখন more than 80% of our population তাদের জীবন জীবিকা কৃষিতে, কৃষক হিসাবে হোক, জমিদার বা গরিব দিন মজুর বা বর্গা চাষী। দেশের স্বাধীনতা হয়েছে 75 বছর, আমরা অমৃতকাল বা অন্য অনেক কথা বলছি, বাট অমৃতকালেও
more than 70% of our population are graded work comes from the agriculture. তাহলে এই এগ্রিকালচারের বাজেট হবে দেশেরও এবং আমাদের দেশের যে কোনো রাজ্যের সবচেয়ে বেশি বিসাইড এডুকেশন হ্যাপ এটা হলো হিউম্যান ডেভেলপমেন্টের এটাও রাখতে হবে স্যার। এবং আমাদের আরো জানি না মাননীয় অর্থমন্ত্রী তিনি এগ্রিকালচার ডিপার্টমেন্ট সামনে আমি তো ভেবেছিলাম from you also এবার এগ্রিকালচার মোটামুটি ভাবে একটু সুযোগ পেয়েছেন, তিনি একটু আদর যত্ন করছেন। স্যার এগ্রিকালচারে গত বছরের বাজেটের এস্টিমেশনের সাথে এইবারে বিল তুলনা করুন হাই অনলি 0.3% নট ইভেন কি অবস্থায় অনেক কথা শুনলাম, অনেক গল্প আলোচনা। এই যে চলতি বছর এই চলতি সময়ে এবার বড় এবং আউস নর্থ ত্রিপুরা ঊনকোটি লোক আউস করে বড় করে না, আমাদের সাউথ ওয়েস্ট সিপাহী জেলা বলে 73% of our মেডিকেল ড্রট হচ্ছে কারণ। কিন্তু ড্রট হলে আমাদের ইরিগেশন প্রজেক্টগুলি কেন চলবে না?